আগামীকাল একটা আবার বাংলার কাছেই বড় উৎসব বলা যেতে পারে, কারণ বাঙালি থেকে বড় রিয়েলাইজেশন অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর আর কারোর কাছে আছে বলে মনে হয় না। আমি জানি না, বিশ্বকবি, সারা বিশ্বেই কালকে রবীন্দ্র জয়ন্তী পালন হবে, ঠিক কথা, কিন্তু এটা দেখবেন যারা রবীন্দ্র জয়ন্তী করছে বিশ্বের যেখানেই, সেখানে বাঙালিরা আছে। তার মানে আমাদের বাঙালির কাছে সত্যিই তিনি ঠাকুর। আজকে আমরা তার মর্যাদা সবাই হয়তো দিতে পারেনি। এত বড় একটা মানুষ আর বোধহয় দ্বিতীয় কোনো দিন এই বাংলার বুকে জন্ম নেবে না। শুধু বাংলা কেন, সারা পৃথিবীর বুকে যে মানুষটা আজকে এই বাঙালি জাতিকে দিয়ে গেছে, আজকে বাঙালির কাছে গৌরব। রবীন্দ্রনাথ মানে বাঙালি জাতিকে ছিনিয়ে গেছে সারা বিশ্বের দরবারে। তবে সেই রবীন্দ্র জয়ন্তী করার যে উদ্রেক, সেটা বোধহয় বেশ কমেছে। তবে হবে, অনেক জায়গাতেই হবে, যারা ভুলতে পারেনি। আপনার আমার মতো কয়েকটা লোক তো আছে এখনো, কয়েকটা মানুষ যারা ওই মানুষটিকে ভুলতে পারেনি। তবে যাই হোক, আমরা এই রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে সঙ্গে আজকে টক শোয়ে আসবো। সঙ্গে আছি আমরা সৃষ্টি প্লাস এবং মায়া টিভি একসঙ্গে কোলাবোরেশনে আমরা টক শোতে থাকবো। ফোন করবেন অবশ্যই। অনেকদিন আপনাদের সঙ্গে শনিবার মঙ্গলবার এই দুটি দিনে খুব একটা কথা হয়ে ওঠে না, তবে এবারে নিয়ম করে চেষ্টা করব আবার আগের মতোই যে আপনাদের সঙ্গে যেন অবশ্যই কথা হয়। মঙ্গলবার, শনিবার এবং মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই তিনটে দিন সন্ধ্যা 7টা থেকে আপনাদের কাছে সৃষ্টি প্লাসের তরফ থেকে অবশ্যই আবার চেষ্টা করব। আশা হয়নি কয়েকটা দিন, কাজের চাপ, মানে আপনাদেরকে নিয়ে। আমার কাজের চাপ মানে পেশেন্ট, এটাই, অন্য কিছু না। যাই হোক, আজকে আমি সরাসরি আছি আপনাদের সঙ্গে এই জন্যই যে শুধুই আজকে অসুখ বিসুখ না, সঙ্গে থাকবে আমাদের রবীন্দ্রনাথ। তাই আপনারা শেয়ার করতে পারেন আপনাদের নিজেদের মনের ভাব আমাদের রবি ঠাকুরকে নিয়ে। সঙ্গে ছোট ছোট সমস্যা তো থাকবেই। তো টক শো, এখন শোয়ের ধারাবাহিকতার একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝে গেছেন কেন। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিশ জারি হয়েছে বেশ কিছু, ভালোর জন্যই, প্রতিটা মানুষের ভালোর জন্যই। কারণ এরকম প্রচুর আজে বাজে মেডিসিন যা এই বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হয়েছে, যেগুলো মানুষের শরীরে যাওয়া উচিত নয়। বেশ কিছু ফেক ট্রিটমেন্ট হয়েছে, যেগুলো মানুষকে সাবধান করার জন্যই। তো আমরাও সেই তাদের রুলস রেগুলেশন মানতে তো হবেই অবশ্যই। মানুষের ভালোর জন্য যখন যদি নিয়ম তৈরি হয়, সেটা সবাইকেই মানতে হবে। তাই আমরা আমাদের শোয়ের ধারাবাহিকতাটা বেশ কিছু চেঞ্জ করেছি আমরা 1 এপ্রিল থেকে। তো তাতে অসুবিধে নেই, মানুষ যতদিন আছে আমরাও ততদিনই আছি। মানুষের জন্যই তো একজন ডক্টর। তো সুতরাং আজকে যে ডাক্তাররা আছে, যদি মানুষের কোনো সমস্যাই না হয়, তাহলে সেই ডক্টরদের কিন্তু কোনো ভ্যালু ছিল না, ভ্যালুলেস হয়ে যাবে, তাই না? তাহলে আজকে আমরা টক শোতে ফিরবো 8336973024-এ সরাসরি কথা বলবো এবং তার সাথে দেখতে থাকবো ছোট্ট ছোট্ট প্রেজেন্টেশনগুলো, যেগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক, তো আপনারা চলে আসতে পারেন অবশ্যই। প্রেজেন্টেশনের মধ্যে মধ্যে আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক, আমরা মরফোলজিক্যাল বেশ কিছু সিমটম, মানে প্রত্যক্ষ প্রমাণ, যেটা আয়ুর্বেদে চাক্ষুষ দেখে ট্রিটমেন্ট করা, সেটা কিভাবে? আগেকার দিনে এত ল্যাবরেটরি ছিল না। আগেকার দিনে ডক্টরদের নাড়ি দেখে রোগ ধরতে হতো, ইউরিন দেখে রোগ অসুখ ধরতে হতো, স্টুল
টেস্ট করে অসুখকে ধরতে হতো, চোখ দাঁত মুখ মানে চাক্ষুষ দেখে প্রমাণ করে, তবে কিন্তু ওষুধ দিয়ে তখন ট্রিটমেন্ট হয়ে এসেছে। এখন তো অনেক সহজ হয়ে গেছে, যে ব্লাড টেস্ট দিয়ে দিল, অসুখ কী হয়েছে জানে না, ডক্টর নিজেও জানে না, সে 10,000 টাকা টেস্ট দিয়ে দিল, একদম দিস্তা খাতা ভর্তি চিত্রগুপ্তের মতো ছাপিয়ে নিয়ে চলে এলো, ডাক্তারও কমিশন খেয়ে নিল, ল্যাবরেটরিও লাভবান। অসুখ কী হলো, বলে অসুখ যা ছিল সে তাই পড়ে থাকলো। মানে ঠিক কিন্ডারগার্টেন স্কুলের মতো এখনকার চিকিৎসা হয়ে গেছে। এক বাবা মা গিয়ে কিন্ডারগার্টেনের প্রিন্সিপালকে জিজ্ঞেস করছে, ইংলিশ মিডিয়াম স্কুলে, যে ম্যাডাম বইগুলো কোথা থেকে নেওয়া হবে আমার বাচ্চার জন্য? বলছে ওগুলো স্কুল থেকে কিনতে হবে। আচ্ছা তাহলে ড্রেস ইউনিফর্ম জুতো মোজা? বলছে ওগুলো স্কুল থেকে কিনতে হবে। আচ্ছা স্কুলের ব্যাগটা ম্যাডাম তাহলে কোথা থেকে? বলছে ওটাও স্কুল থেকে কিনতে হবে। বলছে তাহলে পড়াশোনাটা? বলছে ওটা বাড়িতে আপনি টিউশন টিচার রাখবেন, ওখান থেকে করিয়ে নেবেন। ঠিক চিকিৎসার ক্ষেত্রেও তাই হয়ে গেছে এখন। মানে রোগী আসার পর ডাক্তার কোনো কাম দিচ্ছে না। তার জন্য আপনার কাছে যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু যেতে পারলাম না। হ্যাঁ, সেই জন্য আমার স্বামীও অসুস্থ হয়ে আছে, সেই জন্য আমি এখানে রামপুরহাট হসপিটালে আয়ুর্বেদ চিকিৎসাটাই করছি। 3 সপ্তাহ হলো। ভেরি গুড। হ্যাঁ, ব্লাড টেস্ট হয়েছে, তারপরে ডাক্তার ওষুধ দিয়েছে, খাচ্ছি 3 সপ্তাহ হলো। হ্যাঁ, ওষুধ খাওয়ার পর এখনো হাতের ব্যথাটা আছে, ফুল করতে পারি না, ভাঁজ করতে পারি না, কটকট করে ব্যথা করে। হ্যাঁ, ব্লাড টেস্ট করেছি, সেই অনুযায়ী ডাক্তার ওষুধ দিয়েছেন, আয়ুর্বেদ চিকিৎসাটাই করছি। বেশ, তো ঠিক আছে, ওখানে আপনি করুন না, যেহেতু আইসিইউ আছেন কোনো অসুবিধেই নেই। আর কিছু না হোক, অন্তত সাইড এফেক্টটা তো হচ্ছে না ওই ভারী ভারী পাওয়ারফুল ওষুধ খেয়ে, তাতে অনেকটা ঠিক আছে। কিন্তু আরও কটা দিন ওষুধ খেয়ে দেখুন, তারপর যদি প্রয়োজন হয় আমি তো আছি, অসুবিধে কিছু নেই। আমি আপনাকে ভিডিও কলিং এর মাধ্যমে ওষুধ পাঠাতে পারবো। আমি যে ওষুধগুলো খাচ্ছি ওগুলো কি পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠাতে পারেন, ছবি নামগুলো পাঠাতে পারেন। একবার দেখে নেবো তাহলে নিশ্চয়ই। আর আপনাদের যে ভালো থেকো মা যে প্রোডাক্টটা, ওটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। এখান থেকে অনলাইন করে আনিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে পৌঁছে দেবে, একদম বাড়িতে চলে যাবে সরাসরি। আচ্ছা, অনলাইনে? হ্যাঁ, আমি আজকে ইউটিউবে পাঠিয়ে দেবো তাহলে। আজকে কখন পাঠাবো তাহলে? যখন খুশি, আজকে পাঠিয়ে দিন রাতে, কাল সকালে হোক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ওকে ওকে। ওগুলো ব্লাড টেস্টটা আর ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা পাঠিয়ে দেবো। নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। চিকিৎসা আপনি যেখানে খুশি করান, রুটিনটা যেন ঠিক থাকে, লজিক্যালি ঠিক থাকলে একটা মানুষ সুস্থ হবেই। যখন লজিক চিকিৎসার জায়গায় যখন বিজনেস হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্যা হয়ে যায়। ঠিক তো, সেটা আয়ুষ হোক, ইউনানি হোক, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, কোনো অসুবিধা নেই। চিকিৎসা চিকিৎসাই, কিন্তু আপনার শরীর কোন ওষুধটা বেশি প্রেফার করছে, নিতে পারছে, তার উপর ডিপেন্ড করছে। ঠিক না? সব ওষুধেই, পৃথিবীর সমস্ত ওষুধেই সাইড এফেক্ট আছে, পৃথিবীর যত ওষুধ আবিষ্কার হয়েছে, কিন্তু ডোজ, আপনার শরীরে সেই ডোজ কি নিতে পারছে, সেইটা দেখার আছে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে মানুষ এখন নিজেকে নিয়ে বেশি ভাবতে শুরু করেছে। মানুষ অপরের জন্য ভাবার আর সময় পায় না, অবকাশ পায় না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। বলছি কি ডাক্তারবাবু, আমি থাইরয়েডের জন্য উজরাস্তা এনেছি। হ্যাঁ, এটা কি করে খাবো? 15 ml করে 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নিয়ে সকালবেলা খালি পেটে। 1 গ্লাস জলের মধ্যে? মিশিয়ে নিয়ে, র নয়, জলের মধ্যে মিক্স করে নিয়ে ওটা খেতে হবে। আচ্ছা, খালি পেটে ডাক্তারবাবু? খালি পেটে। কবার খাবো? একবার। খালি পেট তো একবারই হয়। আর বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাবেন না। তাহলে আমরা এই 25শে বৈশাখের আগে কিন্তু একটু গল্প করে নিতেই পারি, তাই না? যে আগামীকালটা কেমন করে আপনি কাটাচ্ছেন। সেই একই রকম ডাল ভাত তরকারি প্রতিদিন যা হয়, হোক না তাতে, কিন্তু রবি ঠাকুর কই?
তাকে যদি বাঙালি হয়ে আপনি মনে করতে না পারেন, আমি খুব অবাক হই। এই যে এত হিন্দু মুসলিম এত লড়াই হয়, এত ঝগড়াঝাটি, নিজেদের জাহির করার ব্যাপার, খুব সত্যি কথা একদম। আজকে আমার অনেক মহামেডান বন্ধুরা আছে, ছোট্ট থেকে মানুষ হয়েছি তাদের সাথে। ঠিক, ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বীরভূম থেকে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার নিচে পাগলা দুটো পায়ে ফুলছে, মানে একটু কোথাও যাওয়া আসা করলে বা একটু যদি পা ঢিলুন বসছি তাহলে নিচে পা দুটো খুব ফুলছে। আর তুমি একটু হাঁটুতে ব্যথা আছে, আর একটু নিচে পাগলা খুব ফুলে। কুলত্ব কড়াই আর গোখুরা চূরণ দশকর্মার দোকানে পাওয়া যায়। দুটোকে হাফ চামচ করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, রাত্রেবেলা সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খান। গোখুরা চূরণ আর কুলত্ব কড়াই। ঠিক আছে, নমস্কার। হ্যালো, আমরা যে আলোচনা ছিলাম যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি, আমরা পিওর হতে পারিনি কোনোদিন। এত হিন্দুত্ববাদ, এত মুসলিমবাদ, এই যে ব্যাপারগুলো হয়, যে বললাম আমার ছোটবেলা থেকে অনেক বন্ধু আছে যারা মোহামেডান, আমি তাদেরকে কখনো দেখিনি যে নামাজ পড়তে যায়নি। আমি এমন অনেক হিন্দু দেখেছি যারা গীতা বইটা কোনোদিন এখনো ছুঁয়ে দেখেনি। এখন ভাববেন যে আমি কি তাহলে ধর্মবিরুদ্ধ? না, খুব সিম্পল ব্যাপার। কিন্তু আমি বলছি এমন অনেক হিন্দু দেখেছি আমি যারা গীতাটা ছুঁয়েও দেখেনি, স্পর্শ করেও আজও অবধি। তার বেশ বড় হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এরকম অনেক মানুষ আছে। তো সুতরাং আমরা নিজেদের বলি, জাহির করার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে পিওরিটি অনেক কম আছে। যেমন আগামীকাল সরকারি ছুটি দেওয়া হয়েছে, কিন্তু আমরা সরকারি ছুটিটা কিন্তু বাড়িতে পিকনিক করার মতো করে আর কি কাটাবো, কিন্তু রবি ঠাকুরের ছবিতে কিন্তু মালা দেব না। ঠিক। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ কি ব্যাপারে? অশ্বগন্ধার ট্যাবলেট খান দিনে 2টো করে। অশ্বগন্ধা, ঠিক আছে, হতেই হবে। খাওয়ার অভ্যাস করুন। অশ্বগন্ধায় অনেক কাজ আছে, যেমন নার্ভাস সিস্টেম ঠিক রাখে, বডিতে ইমিউনিটি ক্রিয়েট করে, এবং অন্যান্য অনেক রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আছে এই অশ্বগন্ধার মধ্যে। আমরা অশ্বগন্ধা সবাই নামটা চিনি বলে খুব একটা পাত্তা দিই না, বাট অশ্বগন্ধা যদি একটা মানুষ, এর কোনো সাইড এফেক্ট নেই, প্রতিদিন একটা করে ট্যাবলেট খেয়ে যায়, কোনো সাইড এফেক্ট তো নেই, কিন্তু তার শরীরের প্রচুর রোগ প্রতিরোধক ক্ষমতা। কেন এটা প্রতিদিন খেতে এই জন্যই বলছি, যে কোনো মানুষ খেতে পারে। যারা হাই প্রেশারের রোগী তারা 500 পাওয়ারের খাবে, কারণ অশ্বগন্ধায় পাওয়ার হয়। আর যাদের হাই প্রেশার নেই তারা 800 পাওয়ার বা 1200 পাওয়ারের নিতে পারে, একটা করেই রাত্রে শোবার আগে খাবেন। এতে উপকার কি কি আছে? মানুষ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তার বডির ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক কমে যায়, এটা পুরোপুরি কমপ্লিট করবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন বলুন। আমি ওই এর কথা, ওই ওরা জন্য যে বলেছিলাম, ওরা ভালো হচ্ছে না। চেম্বারে আসুন। বাড়িতে বসে যখন ভালো হচ্ছে না, চেম্বারে আসুন। সব বাড়িতে সেরে যাবে কে বলেছে? তাহলে ডাক্তারগুলো কি করবে বাড়িতে? যখন বাড়িতে সারছে না তখন চেম্বারে চলে আসুন। না না, শখের রোগী হলে থাক, আপনার যেমন অসুখ আছে থাক, আর একটু বাড়াবাড়ি হোক, দেখবেন দৌড়ে চলে গেছেন বাড়ির পাশে কোনো ডাক্তারের কাছে, কোনো অসুবিধা নেই। কোনো না কোনো ডাক্তারকে তো দেখানো উচিত। বাড়িতে যদি এরমভাবে গোঁড়ামি নিয়ে বসে থাকেন আপনারা, তা সারবে কি করে? আপনার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্র আছে, বাড়ির কাছে হসপিটাল আছে, সদর হসপিটাল আছে, তবুও আপনারা একটু নড়ে চড়ে গিয়ে ডাক্তার দেখাবেন না। ইটস টু ব্যাড হ্যাবিট। এই হ্যাবিটগুলো একটু শোধরাবার চেষ্টা করুন। শরীরটা খারাপ হলে তার জন্যই কিন্তু এত বড় বড় হসপিটাল, তাহলেই কিন্তু বিকল হয়ে যাবে আপনার শরীরটা। এটাও কিন্তু একটা যন্ত্র,
এই বিকল হয়ে গেলে কিন্তু আর হবে না। কেমন? সময় গিয়ে ডাক্তারটা দেখান, আর যদি পয়সা কড়ি বেশি থাকে তাহলে ডাক্তারকে বাড়িতে দেখে নিন, কিন্তু দেখান, তাহলেই হবে। সুস্থ থাকাটা বড় প্রয়োজন আছে। আপনার বালিশের নিচে প্রচুর টাকার বান্ডিল আছে, এদিকে আপনার শরীর খারাপ, লাভ কি হলো ওই টাকার বান্ডিল নিয়ে? ফেলে রেখে চলে যাবেন তো? শ্মশান ঘাটে কোনো আলমারি নেই, আপনার টাকাগুলো তুলে রেখে যাবেন, লকার নেই ওখানে। আর যে সাদা কাপড়টা দেবে সেটা তো কোনো পকেট নেই যে আপনার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডগুলো নিয়ে ভেতরে চলে যাবেন ইলেকট্রিক চুল্লিতে, ঠিক? তাই সেই জন্যই বলছি, পয়সা থাকলেই শরীর সুস্থ থাকে না, শরীরটাকে সুস্থ রাখতে হয়, খুব দরকার এটা। আজকের ডেটে অনেক অভাব এটার। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। বলুন। আমার কোলেস্টেরলটা বেড়ে যাচ্ছে। অর্জুন গাছের ছাল ভিজিয়ে খান, অর্জুন গাছের ছাল। আর দুধ চা খাওয়া বন্ধ করুন, দুধের আইটেম খাওয়া বন্ধ করুন, সমুদ্রের মাছ খাওয়া বন্ধ করুন, খাসির মাংস বন্ধ করুন, ঘি মাখন বন্ধ করুন, এগুলো বন্ধ করতে হবে। তেল ঘি খাবেন, কোলেস্টেরল বেড়ে যাবে। হ্যাঁ, রাত্রে ভেজাবেন, আগে ওটাকে পেয়ে গেলে আপনি জাঁতি দিয়ে ওই সুপারি যেমন টুকরো করেন ছোট ছোট করে টুকরো করুন, করে ওটাকে কাঁচের শিশিতে তুলে রাখবেন, নষ্ট হবে না। ওই 4টে করে টুকরো রোজ 1 গ্লাস জলে ভিজিয়ে দিন, জলটা সকালবেলায় দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে একদম। ওইটা সকালবেলা ছেঁকে নিয়ে খান। তাহলে চলুন একটুখানি দেখি আমরা যে মানুষের এখন চিন্তাধারা কি। হ্যালো, নমস্কার। চলুন, ফোন আবার খোঁচাখুঁচি পরে হবে, হাতে ফোন থাকলে সব মানুষের ইচ্ছা হয় একটু, এখন তো সব ফ্রি হয়ে গেছে, একটু মাসি পিসি বাড়ি গল্প করে ফেলে, কেউ নাম্বার দেখলে টিভিতে সেখানে কল করে ফেলে, বাট কিছুক্ষণের জন্য স্থগিত। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরবো আমরা। ব্রেকের পরে ছোট্ট একটা প্রেজেন্টেশনে যাব, ভালো লাগবে আপনাদের। প্রেজেন্টেশনের পর আবার টক শোতে ফিরবো। আজকে ফিরছি ব্রেকের পর। नमस्ते व्यूअर्स, अभी आप लोग देखेंगे सिटी केबल पर माय टीवी ओनली 273 नंबर पर। নমস্কার, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিরতির পর অবধি। তো আমরা এখনকার দিনের মানুষ মলিকিউলার মাইন্ডেড, একা থাকবো, একা সব কিছু করব, আমি একাই দামি গাড়ি চড়বো, আমার একার ব্যাংক ব্যালেন্স অনেক হোক, একা। চলুন দেখি একটু। ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। আপনি নিজের সম্বন্ধে কি ভাবেন? আই নিড এ ফ্ল্যাট, আই নিড এ কার, আই নিড এ বিউটিফুল ওয়াইফ, আই নিড এ মোর মানি, আই নিড এ রেসপেক্ট, আই নিড লং লাইফ। সব লাইনগুলোই দেখলাম, কিন্তু এখানে একটা জিনিস কমন, সব আই নিড, আমি চাই, আমার প্রয়োজন আছে, তাই না? কিন্তু একবারও কিন্তু বলছি না যে সবার জন্য আমরা সবাই ভালো থাকবো, আমাদের সবার জন্য বাড়ি পরিবারের জন্য একটা গাড়ি হোক, পরিবারের সবাই ভালো থাকুক, না। এই চিন্তাভাবনাগুলো এখন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে। কারণ এখন এই মলিকিউলার ফ্যামিলি, প্লাস্টিকের সংসার। হ্যাঁ, আমি তুমি আর টমি, বারবার বলি না তো, ফ্ল্যাটে থাকা জীবন ওই আমি তুমি আর টমিকে সঙ্গে নিয়ে। টমি থাকবে সিঁড়ির তলায়, তার জন্য একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়েছে, আর বাকি দুজনের সংসার। তার মানে সেখানে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। কিন্তু আমি দেখেছি অ্যাপার্টমেন্টে থাকতে বয়স্ক বাবা মারা যাবার পর মা একা, তার ডেড বডিটা নিয়ে যাওয়ার জন্য কোনো লোক ছিল না। মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে মানুষটিকে নিয়ে যায়। তার পরিবারে কিন্তু অনেকেই, ছেলেরা থাকে না, মেয়েরা থাকে না, শ্বশুরবাড়ি ছেলেরা বিদেশে। তাহলে এই সবাই যদি এরকম আলাদা আলাদাভাবে চলে যাবে, তাহলে কে কাকে দেখবে? কিসের জন্য আজকে বাবা মারা তার সন্তানকে বড় করবে? কোন আশায়? কিসের আশায়? যে ফিউচার কি হবে?
ভবিষ্যতে কে দেখবে যদি কোনো সমস্যা হয়ে যায়, দুম করে হার্ট অ্যাটাক হয়ে গেল রাত্রিবেলা, কেউ তো নিয়ে যাবার দরকার হয়। ভদ্রলোকের হার্ট অ্যাটাকে হয়ে গেছিল, 62 বছর বয়স মাত্র, তার ছেলেমেয়েরা সব ওয়েল স্টাবলিশড, বিদেশে থাকে, টাকা পয়সা প্রচুর, কিন্তু প্রয়োজনে একটা ডক্টরকেও ডেকে আনতে পারলো না। দিস ইজ ট্রু। আমাদের আগামী দিনের জীবনও কিন্তু তাই। এই যে এত ফ্ল্যাট উঠছে, যত ফ্ল্যাট তৈরি হচ্ছে জানবেন সব সংসার ভাঙার বাক্স তৈরি হচ্ছে, তাই তো? আপনার এলাকায় দারুণ, এলাকাটা তো বদলে গেল। ওফ, কি অ্যাপার্টমেন্ট বানিয়েছে, ভেতরে সিনেমা হল হচ্ছে, প্লেগ্রাউন্ড হচ্ছে, সুইমিং পুল হচ্ছে, সব ভিতরে হচ্ছে, তাই না? নতুন বিয়ে করে বউকে নিয়ে সুন্দর করে সাঁতার কাটবে সেখানে। আর যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে বলুন তো? ফ্ল্যাট কালচারে কিন্তু পাশের বাড়ির খোঁজ রাখে না। আপনার কোনো বিপদ হয়ে গেলে কেউ খোঁজ নিতে আসবে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং এই যত ফ্ল্যাট তৈরি হচ্ছে, সংসার ভাঙার বাক্স বলে ওগুলোকে। এই ফ্ল্যাট তো এখনকার ছেলে মেয়েদের হাতছানি, লোভ লালসা দেখিয়ে 51বর্তী পরিবার থেকে তাদেরকে হায়ার করে একলা থাকার মানসিকতা তৈরি করে দিচ্ছে, তাই তো? একটু ভেবে দেখবেন যে ফ্ল্যাট মানে কি। আপনি এখন অনেক বড় বিজ্ঞাপন দিতে যাবেন, এই ফ্ল্যাট মানে এই, ফ্ল্যাট মানে ওই, কি ডেফিনেশনটাই বলতে গিয়ে বোধহয় আধা ঘন্টা টাইম নেবেন। ফ্ল্যাট কালচারে থাকেন। বাবা, আমি বোকাশোকা মানুষ, বোদা বাংলায় বলি, সংসার ভাঙার বাক্স। বাবা মার সঙ্গে সুন্দর সুখে সংসার করছিল ছেলে বউকে নিয়ে, ওই ফ্ল্যাটের কেউ না কেউ কোনো দালাল এসে কানে উস্কানি দিল, চল ভাই একটা ফ্ল্যাট কিনে নিয়ে একদম নিজের মতো করে থাকবি, একদম বাস আমি তুমি আর টমি নিয়ে, সুন্দর একটা কুকুর কিনবি, ল্যাব্রেডর হোক ইত্যাদি হোক, নিয়ে হাই স্ট্যাটাস, তোর এখানে থাকা চলে, মানে কেউ একজন কান ভাঙিয়ে দিয়ে চলে গেল। কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটু একটু করে একটা সুন্দর সাজানো সংসার থেকে ভেঙে ভেঙে ফ্ল্যাটে যাচ্ছে। লাভ কি হচ্ছে তাতে? আমি এখনো বুঝিনি যেতে লাভ কি। ঠিক, কেউ আছেন ফোনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দেখুন না, আমার পায়ের তলাগুলো খুব জ্বালা করছে, আর পাগুলো, পায়ের পাগুলো ফিটে যাচ্ছে, পায়ের গোড়ালিগুলো ফাটছে। এখন এই গরমকালে খুব ফাটছে পায়ের গোড়ালিগুলো। আর এই গরমটা পরে হাত বড্ড চুল করছে। আপনার কি ডায়াবেটিস আছে? না না। সুগার নেই? পরীক্ষা করেছিলাম 1 মাস আগে, না ডায়াবেটিস নেই। আচ্ছা, নার্ভের সমস্যা হচ্ছে? নার্ভের সমস্যা না, সে তো আমি কিছু পরীক্ষা করিওনি, কিছু ওষুধপালাও কিছু খাই। আপনি বাতকুলান্তক একাঙ্গবীর এই দুটো ট্যাবলেটকে খাবেন, দুপুরে খাবার পর দুটো আর রাতে খাবার পর দুটো। ভালো করে মনে রাখবেন, সব সংস্কৃত নাম, ক্লাসিক এগুলো। আয়ুর্বেদিকের মধ্যে এগুলোই মেন মেডিসিন, বাতকুলান্তক একাঙ্গবীর। ঠিক আছে, নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। হ্যাঁ, একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। কি ব্যাপারে বলুন? কি ব্যাপারে বলুন? কি ব্যাপারে? কবিতা শোনাবেন রবীন্দ্রনাথের? হারিয়ে গেছে মাসিমা, কবিতা মুখস্থ করতে চলে গেছে। উফ বাবা, আপনার সম্বন্ধে বলবেন সেটাও কি মুখস্থ করে আসবেন? মানে বই দেখে দেখে বলবেন নাকি? বলুন। নমস্কার। হ্যালো। আচ্ছা, ইনি আর এক কালা সুন্দরী, ফোনের ভেতর জল ঢুকে গেছে। ফোনটাকে একটু প্রেসার কুকারে দিয়ে সার্ফ এক্সেল দিয়ে 3টে সিটি মেরে নামিয়ে নিন। ফোনটা গন্ডগোল হয়েছে আপনার। ঘরোয়া টোটকা বলে দিলাম, ফোনে যদি শুনতে না পান একটু সার্ফ এক্সেল জলের মধ্যে দিয়ে ফোনটাকে ডুবিয়ে দিয়ে প্রেসার কুকারে 3টি সিটি মেরে নামিয়ে নেবেন। ঠিক আছে? এরকম অনেক পাবলিক আছে ফোন করে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। আরে বাবা, আপনাকে টিভিতে দেখাবে না, এটা শুধু শোনার জন্য। আপনি কেন খুঁজছেন পর্দার মধ্যে? ওই টেকনোলজি এখন আমার এখানে নেই। ঠিক। যাই হোক, ফোন যখন করবেন একদম প্রশ্নটা গুছিয়ে আসুন। আমরাও তো সারাদিনের জন্য আসিনি, এখন অনেকগুলো অনলাইন বাকি আছে, ফেলে রেখে চলে আসতে হয়েছে।
আপনাদের জন্য যে হ্যাঁ সময় পার হয়ে যাচ্ছে, তাও 3 মিনিট লেটে ঢুকেছি আজকে। তো সুতরাং এরম করলে কি করে হবে? ছোট্ট সময়ের জন্য আসি, আপনার প্রশ্ন রেডি রাখবেন যে হ্যাঁ আপনার অসুবিধে কি কষ্টটা হচ্ছে সেটাই তো বলবেন আমাকে। আমাকে কবিতা শোনাতে বলেছি আপনার, তাও তো বলিনি, তাহলে তো বোধহয় গলদ ঘর্ম হয়ে যেত। নমস্কার, বলুন। হ্যালো, কথা ক মা জননী, কথা ক। হ্যাঁ বলুন। হ্যালো, না ডিসকানেক্ট হয়ে গেছে, আরেকবার ট্রাই করুন। তো কালকে সকাল থেকে কিন্তু কোথাও কোথাও প্রভাত ফেরি হবে, সব জায়গাতেই যে হবে তার কোনো মানে নেই। তো ভালো লাগতো আগেকার দিনে সেই 3 মাস 4 মাস আগে থেকে রিহার্সাল করতে হতো আমাদের ছোটবেলা। আর ওই গেরুয়া পাড় সাদা খোলের শাড়ি পরে, আর আমাদের গেরুয়া পাঞ্জাবি আর সাদা পাজামা, খোল, ফ্লুট, তবলা, পাখোয়াজ, মৃদঙ্গ, পিয়ানো সমস্ত কিছু নিয়েই রিহার্সাল। সে একটা উৎসব, মানে 25শে বৈশাখ মানে একটা সত্যিকারের উৎসব ছিল। এখন ছেলেদের মেয়েদের, অনেক ছেলে মেয়ে বোধহয় রবীন্দ্রনাথকে চেনে বলে মনে হয় না, সব ইংলিশ মিডিয়ামের ব্যাপার, তো খুব চাপে থাকি, তাদের জিজ্ঞেস করতেও ভয় পায়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি তো আপনার ওখানে ওষুধ খাচ্ছি 2 মাস হয়ে গেল। এমনি আগে কি আমি আমার কোমরে খুব ব্যথা, হাঁটুতে ব্যথা ছিল, হাড় বেঁকে গেছিল একদম। আপনার ওষুধ খেয়ে আমি অনেকই ভালো আছি। আমি এপ্রিলেও গেছিলাম চেক আপে, এমনি ঠিকই আছে। তো হঠাৎ করে না 2 দিন হলো আমার খুব পায়ের গোছটা, নিচে গোছটা খুব ফুলেছে। হ্যাঁ, সেই জন্য একটু একলা থাকি তো 65-এ, খুব ভয় পাচ্ছিলাম তো যে কি করবো। তাহলে একটা ঘরোয়া টোটকা বলে দিই, ঘরোয়া টোটকা বলে দিই যেটা বাড়িতে থেকে করতে পারবেন। আপনি পানে দেয়া চুন নিয়ে আসবেন, চুন নিয়ে আসবেন, চুন। 1 চামচ চুন নেবেন আর 3 চামচ গুঁড়ো হলুদ নেবেন। হ্যাঁ, একটা বাটির মধ্যে ভালো করে জল দিয়ে মেশাবেন, মিশিয়ে একটু গরম করবেন। ওটাকে গরম করে পায়ের গোছে যেখানটা ফুলে উঠেছে ওখানটা প্রলেপ করে লাগিয়ে চুপ করে বসে বসে টিভি দেখবেন, আধা ঘন্টা রাখবেন। হ্যাঁ, তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেবেন। এরকম 4-5 দিন আপনার পায়ের গোছের ফোলাও চলে যাবে, দেখবেন ব্যথাটাও চলে যাবে। কেমন? ফুলেছে যেহেতু ওটাও কাজ হয়ে যাবে, যেটা বলে দিলাম ওটা করুন। আচ্ছা, আমি আগে একদিন ফোন করেছিলাম ওখানে নাম্বারে, তো আমাকে বলেছিল আপনি কুলত্ব কলাইয়ের জল খান। ওটা তো খেলে কাজ হবেই, কিন্তু এটা ইনস্ট্যান্ট কাজ করবে। আপনার পারমিশন না নিয়ে তো কিছু করতে পারি না। আমি খুবই ভালো লাগছে আপনার ওষুধ খেয়ে, কিন্তু খুব চিন্তা করে গেছি, একলা থাকি তো, বয়স্ক মানুষ। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানা দিয়ে রাখবেন, আপনাকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো আমি একটু। চন্দননগর তো? হ্যাঁ, কাছাকাছি, এমন কিছু দূর নয়, গঙ্গা পার হয়ে শ্যালাপুরি ঘাট ধরে। ঠিক ঠিক, হ্যাঁ আচ্ছা, আপনি ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, আমি গলসি থেকে বলছি, গলসি, বর্ধমান? হ্যাঁ, গলসি, বর্ধমান। গলসি একজন পেশেন্ট আমার কাছে দেখাচ্ছে এখন অনেকটা সুস্থ আছে। মানে মাথায় টিউমার অপারেশন হয়েছিল, দিয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছিল। আমি ওকে আপনার ঠিকানাটা দিলাম, দিয়ে ওখানে আপনাকে এখন ভিডিও কলে দেখাচ্ছেন উনি, দিয়ে এখন অনেকটা সুস্থ আছে। এখন ধরে 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 মানে ধরে চলছে, একবারে বিছানা শয্যাশায়ী হয়ে গেছিল। যাক, এটাই আমার কাছে বড় পাওয়া মা, আপনি ভালো আছেন, এটাই সব থেকে বড় পাওয়া। ভালো থাকুন। শক্ত হয়ে গেছিল, এখন হাতগুলো নাড়াচ্ছে, তুলছে। আর আমিও আপনাকে দেখাই, আমার এখন বুড়লে এগুলো খুব যন্ত্রণা হচ্ছে। আপনি বলেছিলেন কাঁচা হলুদ আর চুন গরম করে লাগাতে, লাগিয়ে কমে নাই। তাহলে ওষুধ নিয়ে নেবেন। হ্যাঁ, যাবো, যে ওনার সঙ্গে যাবো আমিও। আচ্ছা বেশ, ঠিক আছে। চলতে পারছি না, গুলো ফুলেছে খুব। আরো কটা দিন যাক, আর কটা দিন ওষুধ খান, তারপর চলে আসবেন, কেমন? ওকে,
নমস্কার। তোমার হলো শুরু, আমার হলো সারা। বলুন। হ্যালো, আমার নমস্কার। নমস্কার। বলছি আমি আপনারই পেশেন্ট ছিল সুকুমার দাস। ঠিক আছে, এখন তো দেখিয়ে নিয়ে এসছিলাম দুবার, ও মেডিসিনও নিয়ে এসছি 2 মাসে। এখন হয়েছে কি আপনার রাত 2টো নাগাদ, 2 তারিখে রাত 2-2:30 নাগাদ স্ট্রোক হয়ে গেছে। একদম পায়খানা। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছেন? না না, ডাক্তার দেখাইনি। তখন ওই টাইমে আর কাউকে আমি পাইও নি, নিয়ে যেতে পারিনি, আমরা কোনো বেটা ছেলে নেই তো। তারপরে আমি জিনিসটা বুঝতে পেরেছি, আমি ওকে তো দেখাশোনা করি। জিনিস বুঝতে সঙ্গে সঙ্গে উনি শুতে যাচ্ছে, আমি আর শুতে দিচ্ছি না। পিঠে থাবর থাবর দিয়ে মাথা টাথা একটু ম্যাসেজ ট্যাসেজ করে দিয়ে দেখি ঘেমে ঘেমে এক হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে একদম এক গাদা। প্রেশারটা হাই হয়ে গিয়েছিল। হ্যাঁ, জল টল ঢেলে দিয়েছি গায়ের মধ্যে। তারপর থেকে আমি বলেছি, ডাক্তারবাবু বলেছে 2বার এমনি আর করে সেদিকে সারাদিন রাত ঘুমায়নি আর কি এরকম করছে। তারপর সেটা আমি যোগাযোগ করলাম, তখন বললো প্রেসক্রিপশন পাঠাতে, আপনার কাছে পাঠানো আছে। আমি এইটাই জানতে চেয়েছিলাম যে এই টাইমে আমি বুঝলেই তো হলো না যে উনি স্ট্রোক হয়ে গেছে, হ্যাঁ প্রেশারও হাই। তখন আমি দেখেছি, তারপর থেকে দেখছি এখন খাওয়া দাওয়া করছে, কথাবার্তা বলছে, মেসেজ টেসেজ দেওয়ার পর জিভটা এলিয়ে যায়নি তো? জিভটা কি এলিয়ে আছে? কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে? না 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 না, ওগুলো সব আমি গালে থাবর থাবর দিয়ে দিয়েছি তো। ঠিক আছে, তাহলে স্ট্রোক হয়। এরকম পেশেন্ট হ্যান্ডেল করেছি তো আমি, এতে বুঝতে পেরেছি। তারপরে সেই মুখে টুকে থাবর থাবর দিয়ে যাতে সেই জিনিসটা না হতে পারে। আর এটা না, পাটা মেসেজ করে দেওয়ার পর কোনো কিছুরই ক্ষতি হয়নি। তবে একটা জিনিস দেখছি, মানে যেমন আগে কথাবার্তা বলতো একটু বেশি বা খাওয়া দাওয়া করতো, সেসব না আজ মোটে মানে জোর পাচ্ছে না। তারপরে 2 দিন ধরে আবার হেঁটেছে, আমি তো হাঁটাতাম উনিকে দুবেলাই। তারপরে এখন বলছে ভালো লাগে না। কি হচ্ছে আজকে বিকালে জিজ্ঞেস করলাম, তখন বলছে আমার কোমরটা ভার হয়ে রয়েছে, কোমরটা না এরকম নাড়িয়ে নিতে পারছে না। এই মেডিসিন গুলো কি চলবে বা কোনো মেডিসিন বন্ধ থাকবে কিনা এইটাই জানার জন্য। হ্যাঁ, ওটা প্রেসক্রিপশনটা দেখে আমি কারেকশন করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলেই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ভালো থাকুন সবাই, এটাই চাওয়া। কারণ এত কঠিন কঠিন অসুস্থ মানুষগুলো, এত বয়স্ক তারা, তাদেরকে একটু ভালো রাখাটাই কাজ। অত বড় ডাক্তার আমরা হয়ে যাইনি যে এই বয়সেও মানুষগুলোকে একদম 100% কিওর, এসব হয় না। কিওর করে দেবো, চলে আসুন, এই না, দক্ষিণেশ্বরে জুতো রাখা নয়। ঠিক তো, সুতরাং এত বয়স্ক মানুষগুলোকে খুব বুঝে ডোজ দিতে হয়, তাদেরকে একটু ভালো রাখা যায়, বাস এইটুকুই আমাদের কাম্য। এর থেকে বেশি কিছু না। কিওর হবে কবে ওসব পরের কথা, এখন তো ভালো থাকুক, এটাই আমাদের কাছে বড় চাওয়া। নমস্কার, বলুন। হ্যালো। নেই, গোলাবে থাক, আপনি রেডি হন মাইক্রোফোন নিয়ে। মাইক্রোফোনে গন্ডগোল হচ্ছে, ক্লিয়ার আসছে না। তো আমরা আবার একটু প্রেজেন্টেশনে যাব, তবে যাওয়ার আগে আবার একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি আজকের রাবেন্দ্রিক চর্চায় সবাই মিলেই। কারণ আগামীকাল 25শে বৈশাখ, এটা তো মানতেই হবে না? তো সেই জন্য আপনারাও একটু শেয়ার করুন আপনার মনে রবীন্দ্রনাথ কেমন, কিভাবে তাকে চেনেন, কতটা ছাপ তৈরি করতে পেরেছে আপনার মনের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার বাড়ির বাচ্চারা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে? যদি না চেনে, তাহলে আজকে রাত্রির থেকে গল্প বলা শুরু করুন। কালকে দূরদর্শন চ্যানেল খুলে দেখান রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে অনুষ্ঠান আগেও হতো, এখন হয়। রবীন্দ্রনাথ কে? কারণ তারা আজকে নেক্সট জেনারেশন বড় হচ্ছে, যদি রবীন্দ্রনাথ ঠাকুর কি, কে, কেন তাকে বিশ্বকবি বলা হয়, এগুলো যদি না চেনে, আমরা তাহলে পিছিয়ে থাকা বাঙালি।
পিছিয়ে থাকা বাঙালি, পিছিয়ে পড়া বাঙালি, শুধু ফুটানিতে বাঙালি আর লেকচারবাজিতে বাঙালি, ভেতর থেকে বাঙালি হতে পারেনি, তাই না? এখন বেশ কিছু আবার ফেসবুকে দেখছি যে পশ্চিমবাংলায় বাইরের কিছু মানুষরা যারা বিজনেস করতে এসছে তাদেরকে জোর করা হচ্ছে, প্রেশার করা হচ্ছে, বাংলা বলুন, বাংলা বলুন, বাংলা বলুন, আমরা বাঙালি, আমরা বাঙালি। ঠিক আছে, এভরিথিং ওকে, কিন্তু সে যদি বাংলা বলতে না পারে আপনি তাহলে কি করে তাকে বলাবেন? 1 নম্বর। 2, সে যখন এসে এখানে দোকানটা দিয়েছিল কই তখন তো কোনো অবজেকশন করা হয়নি যে বাইরের অবাঙালি মানুষদের জন্য এখানে কোনো জায়গা নেই, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি এখানে দোকান দিতে পারবেন না। সেগুলো কোথায়? আপনি দুম করে তাকে গিয়ে এখন বাংলা বলাচ্ছেন, এটা কি করে হয়? সম্ভব? পসিবল না তো। তাই গোড়ায় ধরুন না, শিকড়ে। যদি বাংলাকে বাংলাই রাখতে হয় তাহলে বাইরের মানুষগুলোকে কেন জায়গা দেওয়া হয়েছিল তখন? তাহলে এখন গভর্নমেন্ট থেকে তার ব্যবস্থা নিক, আমরা জোর করলে কি করে হবে? একদিনে একটা লোককে বাংলা বলিয়ে দেওয়া যায়? আমরা এত বছরে এখনো পিওর বাঙালি হয়ে উঠতে পারিনি, আর একটা অবাঙালি মানুষ বাইরে থেকে এসেছে কাজকর্ম করতে এখানে, তাকে কি করে জোর করে বাংলা বলাবো বলুন তো একদিনে? ইজ ইট পসিবল? না। তাকে মাথার মধ্যে দিয়ে দিন ভ্যাকসিন বাঙালির, দেখবেন সেও চেষ্টা করছে আপনার সাথে একটু একটু করে বাংলা বলায়। তাকে ইন্সপায়ার্ড করুন, ঝগড়াঝাটি না, ভুল প্রসেস মেনটেন করছে না, আপনাকে বাংলা বলতেই হবে। আবার ভাইরাল হওয়ার এখন একটা ব্যাপার আছে, ভাইরাল হলে নাকি সব টাকা পয়সা পাচ্ছে ইউটিউব থেকে। তা যাই হয় নাকি এখন সব ইউটিউবে, সে কে খাচ্ছে, কে ঘুমাচ্ছে, কে শুয়ে পড়ছে, কে বাথরুমে যাচ্ছে, এখন সবই দেখে ইউটিউবে দেখা যায়, রিল। তো এই করতে করতে সব ঠিক আছে, কিন্তু তাকে প্রসিডিওরটা ঠিক করতে হবে। তো জোর করে ধমকে বাংলা বলতে হবে না, তাকে ভালোবেসে বলুন না। আপনার ধরুন বিহারেই আমরা যদি যেতাম, আমরা তো হিন্দি বলার চেষ্টা করি, ভুল হলেও চেষ্টা করি, তাহলে আপনিও ভুল ভালো হলেও শুরু করুন না বাংলাটা আজকে, একদিন দেখবেন ভালো বলতে পারছেন। স্টার্ট বিগিনিং ফ্রম টুডে। তাহলে এই বিগিনিংটা করতে তো তাকে বলতে হবে, বোঝানোর দরকার আছে। তাকে জোর করে ধমকাচ্ছেন না বাংলা বলুন, কি করে বলবে যে ভাষাটা জানে না, তাই না? তো আমরাও তো এরকম অনেক হিন্দি হজম করছি, যেটা শুনলে বদহজম হয়ে যায়, এরকম অনেক হিন্দি শুনছি না আমরা। তা বাংলাটাও আস্তে আস্তে শিখে নেবে। বাঙালি বাংলার জন্য আপনার প্রাণ হাঁকুপাকু করছে, ঠিক আছে, কিন্তু আপনার সামনে থাকা মানুষটিকে চেষ্টা করান, তাহলেই হবে। নমস্কার, বলুন বলুন, জোরে বলুন, জোরে বলুন, ঘুমিয়ে ঘুমিয়ে এখানে কথা বলার না। হ্যাঁ হ্যাঁ, আর আমার হামেশা সমস্যা আছে, আমার হামেশা সমস্যা আছে। হ্যাঁ, হামেশার জন্য ওষুধ প্রবলেম আছে, আর লিভারে একটু ফ্যাটি লিভার আছে তার জন্য, আর হাতের জন্য জয়েন্ট ক্যাপটা খাচ্ছি, আর ডেনিটিস প্লাসটা খাচ্ছি আয়ুর্বেদিক। আমার কি আর হাতের সমস্যা এই ওষুধটা খেলে ছেড়ে যাবে? জানি না তো, ও তো প্রথম দিনে যখন দেখা হয়েছিল বলে দিয়েছি, এখন ফোন করে জিজ্ঞেস করতে হবে কেন? যখন প্রথম দিন দেখা হয়েছিল তখনই তো বলে দেওয়া হয়েছে, এখন ফোন করে বললে, আমি বললেই কি আপনি সেরে যাবেন? প্রথম দিন প্রেসক্রিপশন যখন করি তখনই তো বলে দিয়েছি আপনি কতটা সারবেন, কতটা ভালো থাকবেন, কিভাবে ভালো থাকবেন, কি কি খাবার খেতে নেই, তাই না? সব বলে দেওয়া আছে বাবা। ওই পুরনো দিনগুলোর একটু মনে করতে, রিমাইন্ডারে। নমস্কার। হ্যাঁ বলুন। আমি কথা বলতে চাই ওনার সঙ্গে সরাসরি। হ্যাঁ বলছি। ওনার সঙ্গে কথা বলার অপেক্ষা করি। বলুন। হ্যাঁ, ওই দেখেছি আমার ব্যাপারে বলতে চাই। কি লিখে জানাবেন? লিখে? হ্যাঁ লিখিত জানাবেন? হ্যাঁ, না আমি এখানে দেখাবো, তারপরে মনে হয় লিখে যাবো। আমি বর্ণনা করতে বলি। হ্যাঁ, কি প্রবলেম কি আপনার? আমার প্রবলেম হলো শুনুন, আমার বাড়ির সমস্যা। হ্যাঁ, আমার বাড়ির সমস্যা। বাড়ির সমস্যা? হ্যাঁ। বেচে দিন বাড়িটা, রাখবেন না, বাড়ি রাখারই দরকার নেই, না বাঁশ না বাঁশুরি। আপনার বাড়ির সমস্যা, বাড়িটাকে বেচে দিন, ওই বাড়িও থাকবে না, সমস্যাও থাকবে না, এর থেকে ভালো সলিউশন হয় না। ঠিক, কাল থেকে চেষ্টা করুন, আমি লোক লক্সর পাঠিয়ে দেবো আপনার বাড়ি কেনার জন্য, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকুন।
আর অনুষ্ঠানটা ভালো করে মন দিয়ে দেখুন যে কিসের অনুষ্ঠান দেখছেন আপনি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, বলছিলাম মায়ের না ভীষণ হাতে ব্যথা। হ্যাঁ, হাতের নিচের দিকটা যে মাংসগুলো সেগুলো না ঝুলছে, যেগুলো মানে এই হাত থেকে এই হাতে ব্যথা, মানে পিঠে বা ঘাড়ে হাত দেবে বা একটু তেল মাখবে, কিছুতেই পাচ্ছেন। হাঁটুটা তো ব্যথা আছেই, দুটো হাঁটু দাঁড়াতে পারে না। আর গিয়ে ওই হাতের ওই মাংসগুলো যে ঝুলছে ওইগুলো ভীষণ ব্যথা বলছে। ওপরের দিকে একটা শক্ত চাপ হয়ে থাকছে নাকি এক এক সময়, ভেতর থেকে সেই বলছে কেমন জিনিস পাচ্ছে, কামড়াচ্ছে। তা এত সমস্যা নিয়ে বাড়িতে বসে আছেন কি করে? ডাক্তার দেখাননি কেন? অনেক ওষুধ খাচ্ছে, কমছে না। ও, তাহলে আমি জল পড়া দেবো, তাবিজ? আমি তো ওষুধই দিই। আপনি কি চাইছেন? আগে ব্যথাটা সারানোর জন্য। হ্যাঁ, আমাকে কি করতে হবে বলুন, একটু শুনি। ব্যথার ওষুধ প্রচুর আছে, 1000 রকমের ব্যথার ওষুধ আছে। আপনি একদিন চেম্বারে আসবেন, দিয়ে দেবে। ব্যথার ওষুধটা খেয়ে কমলে তারপরে নিয়ে যাওয়া যাবে। বেশ, ঠিক আছে, তুমি একদিন এসে ব্যথার ওষুধটা নিয়ে যাবে অবশ্যই। অনেক ব্যথার ওষুধ আছে, প্রচুর, নিয়ে যাওয়ার দরকার আছে। নমস্কার। হ্যালো। বলুন। বলছি আমার কানে ঠান্ডাতে রস হয়েছে, কি করা যাবে? পেঁয়াজের রস আর রসুনের রস একটুখানি নিয়ে হালকা গরম করে ড্রপারে করে 1 ফোঁটা দেবেন রাত্রে শোবার আগে। আবার সকালে কিন্তু তুলোকাঠি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে কোনো ওষুধ যে মানে করিসমা কেয়ার যে ক্রিমটা, ওই ক্রিমটা কিভাবে নিয়ে আসা যাবে অনলাইনে? গুগলে গিয়ে টাইপ করুন, প্রোডাক্টটা ছবি দেখাবে, ওখানে ক্লিক করলেই আপনার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার চাইবে, ওখানে লিখে দেবেন, আপনার বাড়িতে চলে যাবে। আচ্ছা, ওকে। নমস্কার। হ্যালো। বলুন বলুন, আমি তো কথা বলার লোক পাচ্ছিলাম না এতক্ষণ, বলুন। আমি এই যে বালুঘাট থেকে বলছি। হ্যাঁ, আমি একদিন সিঁড়িতে নামতে গিয়ে একটু পাটা স্লিপ করে পড়ে গেছিলাম। সেরকম খুব একটা ইয়ে হয়নি, তো এমনি ডাক্তার দেখালাম, তো একটু বললো না কিছু হয়নি, কিন্তু হাঁটতে গেলে গিটটার ওখানে একটু খসখস করে লাগে কেন। কি বলেন তো একটু, আপনি যদি একটু বলে নেন, ঘরোয়া যদি কোনো ইয়ে থাকে। যান 100 গ্রাম ঘানি সর্ষের তেল আনবেন, আর 4 কোয়া রসুন নেবেন, দিয়ে গরম করবেন। গরম করে নামাবার পর একটুখানি কর্পূর ছড়িয়ে দেবেন। ওই তেলটা গরম অবস্থায় মালিশ করুন। রসুন। চলো বানাতে শুরু করে দাও, শুরু করে দাও, যেটা বলে দিলাম বানানো শুরু করে দাও, নাহলে আবার একটু পরে আবার ভুলে যাবে। ওটা রসুন বলেছিলাম না, পেঁয়াজ না আদা না লঙ্কা, ব্যাস মাথা থেকে চলে গেল। রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব এক করে ফেললে হবে না, যেটা বলেছি ওইটুকুই দিয়ে দেখুন, আরাম পাওয়া যায়। কে বলেছে হয় না? ভালোই কাজ হবে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো। কোথায় প্রবলেম, ফোনে না কানে? হে ভগবান, শুধুই কি ভূত পাঠায়ছ বারে বারে এই দয়াহীন সংসারে? নমস্কার। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, বলছি যে আমার না মুখটা সব সময় টক হয়ে থাকে। আমার বয়স হচ্ছে 59। হ্যাঁ, মানে জিভের কাজটা টোটালি সব সময় টক টক ভাব থাকে। আর এমনি আর কিছু বুঝি না। হ্যাঁ, যে বায়োল ক্লিয়ার ঠিক হচ্ছে না, হ্যাঁ এইরকম আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আর স্পেশালি মিষ্টি জাতীয়, তার মধ্যে চাও পড়ে যায়। চাটা খেলেও আমার মুখটার ভেতরে শুধু টক হয়ে থাকে। চাটা কি চা? চা মানে ওই চিনি দিয়ে চা? না না, দুধ দিয়ে চা। চিনি দিয়ে ওই র চা। আমরা দুধ চা খুবই কম খাই না বলবো না। হ্যাঁ, কিন্তু আমি অনেকদিন ধরে এটার জন্য ভীষণ অস্বস্তি হচ্ছে। শীতপলাদি চূর্ণ বলে একটা পাউডার পাওয়া যায়, শীতপলাদি চূর্ণ, আয়ুর্বেদিক দোকান থেকে গিয়ে নিয়ে আসবেন। প্রতিদিন দুপুরে খাবার আগে, রাতে খাবার আগে 1 চামচ করে খাবেন, শীতপলাদি চূর্ণ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরও
ওষুধ আনতে যাবে, আরেকবার বলে দেবেন কি বললেন ওটা? শীতপলাদি। শীতপলাদি লিখতে গিয়ে কি লিখবেন আমি জানি না, কিন্তু এটা ইউটিউবে আছে, রানিং শো চলছে। আবার বলে দিই, যারা ফোনের মধ্যে আছেন অলরেডি তারা কিন্তু ফেসবুক লাইভে দেখছেন আমাদের শো। তাই আপনার যদি কোনো কমেন্টস করা থাকে, মানে ফোনে পেলেন না, আপনি ওখানে জানাতে পারেন যে আপনি এই বিষয়ে জানতে চাইছিলেন। আমাদের সত্যি কিছু যদি জানার থাকে একটু লেখাপড়া করুন, অত দামি একটা বড় থেকে ফোন কিনেছেন শুধু পাড়ার লোককে দেখাবার জন্য, একটু কাজেও লাগুক না। তাই ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেল টাইপ করবেন, ওখানে গিয়ে এই শোটাই চলছে। ওখানে যদি আপনার কোনো জানাবার কিছু থাকে বা জিজ্ঞাসা থাকে আপনি ওখানে লিখতে পারেন, শো এর পরে আমি ওগুলোর উত্তর দিয়ে দেব, প্রতিদিনই দিই, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, কেটে গেছে, আবার রিং করুন। তাহলে রবীন্দ্রনাথকে সঙ্গে রেখে আজকে অনুষ্ঠান চলছে, অসুবিধা নেই, ভালোই চলছে। তবুও আগামীকাল সকালটা কিন্তু একটা বাঙালির কাছে বড় উৎসব। আবার অবশ্যই সরকারি ছুটি দিয়েছে মানে অবশ্যই একটা ফেস্টিভ্যাল। আগামীকাল যার জন্মদিন উৎসব হবে, ওই মানুষটা সম্বন্ধে কিছু বলতে যাওয়া মানেও বড় কম, মানে কোনখানটা বলবো, কোনখান থেকে শুরু করব ঠিক ভেবে পাই না। নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমি, বলুন বলুন। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে, একটু জোরে গলার আওয়াজটা বেরোক আর বাকি সমস্যাটা বলা হোক। বলছি কি, আপনি একটা উকুনের তেল বলেছিলেন, সেটা কি এসেছে? হ্যালো, হ্যাঁ এসেছে, নিয়ে যাবেন, এসে গেছে। বলুন। নমস্কার। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ফোনে যদি শোনাই না যায় কেন ফোন কেনেন? শোনা যাচ্ছে? শোনা না গেলে রেখে দিন। ওই যে বললাম, যে ফোনগুলো শোনা যাচ্ছে না একটুখানি সার্ফ এক্সেল দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3টে সিটি মেরে নামিয়ে নিন, দেখুন ফোন ক্লিয়ার শোনা যাবে। এখান থেকে পরিষ্কার শোনা যাচ্ছে, ওখানে শোনা যাচ্ছে না। আচ্ছা জোরে তো বলুন। যাই হোক, এক একজনের ফোন এক এক রকম, যেমন এক একজনের মন এক এক রকম, মস্তিষ্ক তেমনই ফোনও হবে, ঠিক না? এক একজনের ফোন এক এক রকমভাবে ব্যবহার হয়। একটা মানুষের মস্তিষ্ক যেমন, তার ফোনটা হবে সেরকম। এটা কি মানেন? যতজনের হাতে হ্যান্ডসেট আছে, একটা মানুষের ক্যারেক্টার যেরকম, তার চিন্তাভাবনা যেরকম, তার ফোনটাও হবে সেই রকমই। সেই ফোনের মধ্যে সেই রকমই অ্যাপস থাকবে, সেরকম ছবি লোড থাকবে, সেরকম ভিডিও লোড থাকবে, সে তার ফেসবুক সিরিজ সেরকম হবে, তার মনের সাথে মিল থাকবে। তাই কারোর ফোনের সঙ্গে কারোর মিল হয় না, এই একটাই কারণ যে প্রতিটা ফোন মানুষের মনের সাথে চলে। জানতেন কি? এটা জানা হয়ে গেল। যে জন্যই কারোর মন যেমন কাউকে দেয়া যায় না, কারোর ফোন তেমন কাউকে দেয়া যায় না। কেন? মনের মধ্যে সবারই বেশ কিছু গোপন ব্যাপার থাকে, ফোনটাও তাই। তাই দেখবেন দাদা ভাইয়ের ফোন নেবে না, ভাই বোনের ফোন নেবে না, বাবা মায়ের ফোন নেবে না, সবারই কিন্তু একটা সিক্রেটলি ব্যাপার আছে। তাই তো পাসওয়ার্ড আবিষ্কার হয়েছে, নাহলে পাসওয়ার্ড আবিষ্কার হওয়ার কি ছিল? আজ থেকে কি আরও 3 বছর আগেও পাসওয়ার্ড ছিল না? পাসওয়ার্ড আরও এখন স্ট্রং হয়ে যাচ্ছে, এখন ফেস স্টাডি করে তারপর খুলছে। তার মানে ওখানে পাসওয়ার্ডের নাম্বারিং যদি হয়, নিউমেরিক্যাল হয়, তাহলেও সেটা খুলে ফেলতে পারে কেউ যদি জেনে যায়। বা প্যাটার্ন লক ছিল, সেখানেও কপি করে খুলে নেওয়া যায়। কিন্তু যেখানে ফেস বা আই বল সেটিং করা হয়, সেখানে খোলা খুব মুশকিল হয়ে যায় কিন্তু, ঠিক? তো সেই জন্যই মানুষের মন যেমন হবে গোপন গোপন ব্যাপার, মানুষের ফোনটাও তেমনই হবে, এটা স্বাভাবিক। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা বাবা?
আচ্ছা, বলুন কি অসুবিধা? হ্যালো, আচ্ছা, লাইভ প্রোগ্রাম দেখুন, প্রোগ্রাম দেখা হয়ে গেলে আপনার আবার একবার কল করবেন, দেখুন অনুষ্ঠানটা দেখুন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ স্যার বলছেন, আমি একটু আগেই ফোন করেছিলাম স্যার। শীতো কলার আরেকটা কি বললেন? ইউটিউবে দেখুন, দ্বিতীয়বার একদম রিপিটেশন নয়। আমি এখানে বর্ণ পরিচয় পড়াতে আসিনি, একটা নাম সেটুকু যদি আমি কিছুক্ষণ আগেই বললাম যে শীতপলাদি লিখতে গিয়ে আপনি কি লিখবেন আমি জানি না, হ্যাঁ বলে তো বেশ বিজ্ঞের মতো চলে গেলেন। আগে তো মুখ দিয়ে উচ্চারণ করে নিতে হয়, মুখে বলতে হয়, তবে সেটা মস্তিষ্কে রয়ে যায়। যদি মুখে না বলি মস্তিষ্কে থাকবে না। তাই ছোটবেলায় বাবা মা জোর করে পড়িয়ে বলতো, রান্নাঘর থেকে মা চিৎকার করে, এই জোর করে আওয়াজ করে পড়, কেন বলতো? সবই সায়েন্টিফিক। তারা বড় বড় সায়েন্টিস্ট নয়, কিন্তু অনেক মারাত্মক কথা বাবা মার মুখ দিয়ে আমরা শিখে এসেছি। জোর করে পড়লে, নিজের পড়া নিজের মুখ দিয়ে শব্দ করে পড়লে নিজের মস্তিষ্কে এডিট হয় সব থেকে বেশি, সেভিং হয়। মনে মনে পড়ার থেকে জোরে পড়ায় বেশি মনে থাকে। তাই আমি যখন ওষুধের নাম বলি আপনাদের একবার করে বারবার বলি যে মুখে একবার উচ্চারণ করুন যেটা বললাম, তাহলে গিয়ে লিখতে পারবেন। একবারে গিয়ে সংস্কৃত নেম এগুলো লেখা খুব মুশকিল হয়ে যায়। আমাদেরও অনেক নতুন এরকম সংস্কৃত নেমের প্রোডাক্ট এলে বেশ ভালো করে কটা দিন দেখতে হয়, লিখতে হয়, লেখা অভ্যাস করে নিই, তারপর প্রেসক্রিপশানে নিতে হয়। নাহলে একবারে লিখতে আমরাও পারি না, আননোন নতুন নতুন নাম আসে অনেক, তাই না? নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, না, আবার একবার কল করুন। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাননি। আরেকবার কল করে ফেলুন, কোনো অসুবিধা নেই। তাহলে আরেকটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি আবার সুন্দর একটা টপিক নিয়ে। ততক্ষণ দেখি আমরা ব্রেক। যাবেন না কেউ, সঙ্গে থাকুন আজকের রাবেন্দ্রিক চর্চায়। ননি গিলয়। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। নমস্কার, ফিরে এলাম আবার। আজকের রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ভালো লাগছে। তো আবার কথাও হচ্ছে, কথা হচ্ছে না তা নয়। আজকে অনেক কথা, ফোন চলতে চলতেই টাইম পাস বলুন, সিরিয়াসলি বলুন, আমরা কিন্তু বেশ ভালোই কাটাচ্ছি। তবে যারা ফোনে ছিলেন ছোট্ট করে আবার চলে আসতে পারেন। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কি ডক্টর এস.কে. সেন থেকে বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমার বয়স 15 বছর। কারণ আমার গাড়ি একটা অমাবস্যাকে চুরি হচ্ছে, ওটা আস্তে আস্তে বাড়ছে, তো কি করা যায় কি বলবো? পানের পাতা, মিষ্টি পানের পাতা আর কাঁচা হলুদ বেটে নিয়ে রসটা লাগাবে। মিষ্টি পানের পাতা আর কাঁচা হলুদ দুটোকে থেতো করে নিয়ে যে রসটা বেরোবে, ওই রসটা ওই স্পটগুলোতে লাগাবে স্নান করতে যাবার 1 ঘন্টা আগে। কেমন? ওকে। যদি না খুঁজে পাও তাহলে আবার ফোন করবে, আবার আমি জানিয়ে দেবো। অল্টারনেট অনেক আছে, কারণ ঘরোয়া টোটকা তো আর একটা নয়, অনেক। তো যেগুলো একদম ইজি সেগুলোই আগে বলে দিই, যদি না পাওয়া যায় তো আবার দ্বিতীয় সেকেন্ড বলে দেবো, কোনো অসুবিধে নেই। খোঁজ করে দেখো। তবে মিষ্টি পানের পাতা, কাঁচা হলুদ মনে হয় না যে পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি। বলুন বলুন। বলছি স্যার, আমার
পায়ে লেগে গেছিল কাছে দিয়ে, তো পাটা ফুলে গেছে শেষে, পায়ে লেগে গেছিল। আগে ওখানটা এক্সরে করান, এখন ভেতরে ফ্র্যাকচার হয়েছে কিনা বলা যাচ্ছে না, কারণ ফুলে আছে মানে নিশ্চয়ই কোনো বড় চোট লেগেছে। একবার এক্সরে করে নিন, এক্সরে করে নিয়ে আমাকে এই নম্বরে পাঠিয়ে দেবেন। এক্সরেটা পাঠান, এক্সরে না দেখে আপনাকে কিছু বলতে পারবো না। এক্সরেটা পাঠিয়ে দিন, লাইটের দিকে ধরে ছবি তুলুন, পরিষ্কার বোঝা যাবে। নমস্কার, হ্যালো, এ এক কালা সুন্দরী আবার আজকে ঠিক প্রতিদিন একজন করে জুটে যায় আমার কপালে। কালা সুন্দরী যে কত আছে এই বাংলায় কি জানি। যাই হোক, আচ্ছা কালা মানুষগুলো ফোন কেনে কেন আমি এখনো কোনো থিওরি খুঁজে পাইনি। মানে শুধু লোককে দেখিয়ে প্রক্সি দিয়ে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে তো শুনতে পায় না, তাহলে ফোনটা কেন কেনে? এর উত্তর আমি পাইনি, আগামী দিনেও পাবো কিনা জানি না। আরও তো ইমপ্রুভমেন্ট ফোন আসবে। আপনি কানের কোনো একটা মেশিন কিনুন আগে, ফোন কেনার আগে, তাহলে ফোনটা কাজে লাগবে। আপনি কালা মানুষ, আপনি ফোন কিনেছেন, তাও এত দেখতে আবার বড়, আবার অ্যান্ড্রয়েড কেন? সংসারে ফালতু পয়সাটা নষ্ট করলেন। আবার এটাও বলছি, এটাও তো শুনতে পাচ্ছেন না। এই কালাদের নিয়ে মহা জ্বালা। যে বাড়িতে আছে কালা তাদের কপালে বহু জ্বালা। কান বললে ধান শোনে। কি করে অ্যাডজাস্টমেন্ট হয় বলুন তো? হ্যাঁ, মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে অ্যাডজাস্টমেন্ট হয় কিভাবে? অবাক করা ব্যাপার। আমি এর ঠিক ক্যালকুলেশন খুঁজে পাইনি এর। নমস্কার। তো যাই হোক, আমরা এবার একটু প্রেজেন্টেশনে যাই। মানি লস ইজ নাথিং লস, টাইম লস ইজ এভরিথিং লস। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তো এই সময় আমরা কেউ কিন্তু কোনো দাম দিই না। হাতে অনেক দামি দামি ঘড়ি থাকে অনেকের, কিন্তু আমরা সময় পৌঁছাতে পারি না। হাতে অনেক দামি ঘড়ি নিয়ে ঘুরে বেড়াই, বাড়িতেও দেওয়ালে বড় ঘড়ি, কিন্তু সময় কাউকে কথা দিয়ে কথা রাখতে পারি না। সমস্যা খুব। কিন্তু এই সময়, এর মূল্যটা আমরা এখনো কেউ বুঝিনি। মুশকিল খুব। মূল্য কিভাবে বুঝবো? চলুন দেখি একটু। এক বছরের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে 1 বছর ফেল করেছে। একটা ছাত্র বোঝে যে 1 বছর ফেল করে যাবার পর তার কাছে 1 বছরের মূল্য কি সাংঘাতিক, তাই না? তো আমরা তার মূল্য দিয়ে উঠতে পারিনি। একটা কল আছে, নিয়ে নি। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, না উনি এখনো কনফিউশনে আছেন। আচ্ছা, আপনি আগে শিওর হয়ে নিন, তারপর আমরা ততক্ষণ অনুষ্ঠানে ফিরি যেরকম আছি। তাই সময় যারা অপব্যয় আর অপচয় করে তাদের কপালে দুঃখ আছে বন্ধু, খুব দুঃখ। সময়, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মূল্য দিতে পারেনি। তাই মূল্য তারাই বোঝে যে ওই বাচ্চাটি যে ফেল করে গিয়েছিল সে বুঝে আবার 1 বছর 365 দিন পার হলে তবে আবার একটা নতুন ক্লাসে যাব আমরা, আবার সেই পুরনো বই, পুরনো ক্লাস। আর ছোট ছোট কিছু বাচ্চারা নিচু ক্লাস থেকে উপর ক্লাসে আসবে, তাদের সাথে আমাকে পড়তে হবে সারাটা বছর। কি যে লজ্জা, আমি নতুন ক্লাসে পদার্পণ করতে পারলাম না। তার কাছে 1 বছর পার হওয়া বড় কঠিন হয়ে যায়।
নেক্সট মূল্য কে বুঝবে? 1 মাসের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি 1 মাসের বেতন পায়নি। এই খেটে খাওয়া শ্রমিক যে সারা মাসটা শ্রম দিয়ে আশায় আছে মাসের শেষ দিনে আমাদের স্যালারি হবে আর আমরা স্যালারি নিয়ে নিজেদের সংসারে ফিরবো, বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব, তাদের মুখে হাসি ফুটবে, খাবার জুটবে, অন্ন জুটবে। তাহলে 1 মাসের মূল্য তার কাছে যে স্যালারি পায়নি। এক সপ্তাহের মূল্য তার কাছে যিনি হসপিটালের বেডে দিন কাটাচ্ছে। এক একটি দিন তার কাছে 1 বছরের মতো। 7টা দিন পর ডাক্তার ছুটি দেবে বলেছে, ওই 7টা দিন যে কিভাবে কেটে বেরোবে সেটা তার কাছে বড় কঠিন ব্যাপার। একদিনের মূল্য সে বোঝে যে একদিনের জন্য উপোস করেছে বা রোজায় আছে, রোজা রেখেছে। সকাল হলে সেই সন্ধ্যাবেলায় গিয়ে কখন ইফতার করে একটুখানি খাবার খাবে তার অপেক্ষায় থাকে। তাহলে একদিনের মূল্য তার কাছে যেই 30টা দিনে একটা দিন করে রমজানের সময় রোজা রাখে। এক ঘন্টার মূল্য জিজ্ঞাসা করুন যিনি প্রিয়জনের জন্য অপেক্ষায় ছিল, আসেনি। সে বলেছিল ঠিক 5:30টায় পৌঁছে যাব। সেই কৃষ্ণচূড়া গাছের নিচে ছেলেটি অপেক্ষা করতে করতে রাত্রি 10টা বেজে গেছে, তখনও সে এসে পৌঁছায়নি। যে মেয়েটির অপেক্ষায় বিকাল 5:30টা থেকে অপেক্ষায় বসে আছে ছেলেটি, তার কাছে একটা ঘন্টা পার হওয়া মানে 1 বছরের সমান গেছে। মূল্য এরা বোঝে। সময়ের মূল্য কি এই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করুন। আর 1 মিনিটের মূল্য এই মানুষটি জানে যে 1 মিনিটের জন্য ট্রেনটা ধরতে পারেনি, যে ট্রেনটি ধরে গন্তব্যস্থলে ডেস্টিনিতে পৌঁছাবার পর তার ইন্টারভিউটা হতো, তার চাকরিটা আজকে হলেও হয়ে যেত, কিন্তু ট্রেনটা মিস করেছে 1টা মিনিটের জন্য। তার কাছে আফসোস সারা বছর। 1টা মিনিট লেট না করলে ট্রেনটা ধরতে পারতাম আর আমি গিয়ে ইন্টারভিউটা দিতে পারতাম, আমার চাকরিটা হয়তো হয়ে যেত। আজকে আমার এই অভাব অনটন সংসারে না খেতে পেয়ে মরা, সেই জায়গা থেকে হয়তো বাঁচতাম। জীবনের 1টা মিনিটের লস। এক সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যিনি মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। 1 সেকেন্ডের জন্য এই মানুষটা চাকার তলায় 10 চাকা লরির নিচে চাটনি হয়ে যেত পুরো। অবস্থাটা দেখে সিচুয়েশন দেখছেন? যার 1টা সেকেন্ড, এই মানুষটা 1 মিনিট, 1 সপ্তাহ, 1 মাস নয়, মাত্র 1টা সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেছে। তাহলে মূল্য তো এরাই বুঝবে, আপনি আমি বুঝবো কি না? আপনার এই যে ফোন করে সময় নষ্ট করেন, ফোন অন হয়ে গেছে, হ্যালো হ্যালো করেও পাওয়া যায় না, আপনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন, সময়টা নষ্ট হচ্ছে। তো আপনার জায়গায় আরেকজন কারো সত্যিকারের দরকার ছিল, সেরকম একটা মানুষ তো ফোন ধরতে পারলো না। তাই ফোন করলে আপনাদের অনুরোধ করি এই যে একটাই কারণে, যে আপনার বক্তব্যটা বলুন। আপনার বক্তব্য শোনার জন্যই আমি এই সারাদিনের পর, সারাদিন পরিশ্রমের পর আপনাদের কাছে আসি। হ্যাঁ, এখানে যদি খাওয়া দাওয়ার পালা চলতো তাহলে একটা আলাদা ব্যাপার, যে হ্যাঁ নিমন্ত্রণে আপনাদের বাড়িতে এসেছি, তা তো হয় না, কপালে নেই। সারাদিনের পর রুগী দেখা, তারপর আবার অনলাইন করা, অনলাইন করেও তারপর আপনাদের কাছে আসি। কেন? এই ছোট্ট সময়টা একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য, যে হ্যাঁ যদি কোনো উপকারে আসতে পারি। So money loss is nothing loss. Time loss is everything loss.
এই সময় মূল্য দেয়নি বলে একটা ছোট্ট গল্প শোনাই। কার গল্প? ছোট্ট একটি ব্যাঙের গল্প। ব্যাঙ আর ব্যাঙি স্বামী স্ত্রী দুজনে রোজ এক রান্নাঘরের জানলার পাশে রোজ বসে থাকতো। তো ব্যাঙের ইচ্ছা হয়েছিল যে মালকিন যে চা করবে একদিন চা খাবো। আমরা কোনোদিন চা খাইনি, আমার চা খেতে বড় ইচ্ছা হয়। তো ব্যাঙই বলল, কেন এইসব ভাবছো মাথায়? আমরা ব্যাঙ, আমরা পোকামাকড় খাই, চা খেতে যাবো কি দুঃখে? বললো এইসব একদম মাথায় বুদ্ধি দিবি না, আমার ইচ্ছা হয়েছে আমি খাবো। তো কি করে খাবে? বলছে যে সসপ্যানটায় বানায় তার মধ্যে একদিন টপাস করে লাফ দিয়ে পড়বো, আর ওখান থেকে চা খেয়ে আবার টপাস করে লাফ দিয়ে জানলায় চলে আসবো। বললো তাই? সে হ্যাঁ, ভেরি সিম্পল, দেখবি। বলেই মালকিন এবার চায় সসপ্যানে জল ঢেলে দিয়ে ওভেনের উপর বসিয়ে চলে গেছে। তারপরেই ব্যাঙ এসে টপাস করে তার মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। চলুন দেখি এবার গল্পে। এই ব্যাঙ তার দীর্ঘদিনের ইচ্ছায় তো শুধু জল দিয়েছে, চা খাবে। চা তো এখনো তৈরি হয়নি, তাহলে চা খাবে কি করে? ব্যাঙ তখন অপেক্ষা করতে থাকে। তখন ব্যাঙই জানলা থেকে বলে, ব্যাঙ পালিয়ে আয়, ব্যাঙ পালিয়ে আয়, এই জল গরম হয়ে গেলে তুই উঠতে পারবি না, মরে যাবি তুই সসপ্যানের মধ্যে। বলছি তোর আমাকে এইসব আবার আজে বাজে ডিমোটিভেট করছিস, নেগেটিভ কেন বলিস, পজিটিভ বল, আমি চা খেয়ে যাবো, তোর হিংসে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা বলে। তো এইবারে ধীরে ধীরে সসপ্যানের জলটা গরম হতে শুরু করে। তখনও ব্যাঙই ডাকে, ব্যাঙ পালিয়ে আয়, ব্যাঙ পালিয়ে আয়। বলছে দাঁড়া না, চায়ের পাতাটা দিক, চিনিটা দিক, দুধটা ঢাললেই চলে যাব। বলছে তুই তখন আর টাইম পাবি না ব্যাঙ, কেন নিজের জীবন নিয়ে এইভাবে খেলছিস? সময় থাকতে থাকতে চলে আয়, সময় অপচয় করিস না। একটুখানি সময় দেরি হলে তুই কিন্তু মারাও যেতে পারিস। কে শোনে কার কথা? ব্যাঙ ভাবলো ব্যাঙই বোধহয় আমার উপর হিংসা করছে, আমি আজকে চা খাবো। ব্যাঙ কিন্তু জলের মধ্যে ওয়েট করতে থাকলো, আর জল আস্তে আস্তে কিন্তু গরম হয়ে উঠছে, ধীরে ধীরে গরম হতে থাকছে। ব্যাঙ তখনও আশায় আছে কখন চা দেবে, কখন চিনি দেবে, কখন দুধ দেবে, আমি ওটা একটু খেয়েই লাভ মেরে আবার জানলায় চলে যাব। ঠিক এমনি করে অপেক্ষা করতে করতে এত জল গরম হয়ে গেছে যে সেখান থেকে আর লাভ দিয়ে পালাবার কোনো পথ পেল না। ব্যাঙ তখন ওখানেই জীবন তার শেষ হয়ে যায়। কেন ব্যাঙটি মারা গেল? শুধু কি চালাকির জন্য? না, সে সময়টাকে কাজে লাগালো না। ব্যাঙই তাকে মনে করিয়েছিল যে সময় অপচয় করিস না, সময় থাকতে থাকতে তুই সসপ্যান থেকে বেরিয়ে আয় লাভ দিয়ে, তুই বেঁচে যাবি। যে যেমন সে তেমন। আমরা অহেতুক বড় কিছু আশা করে ফেললে আমাদের মৃত্যুই আসবে, তাই বোকামো করিস না। তাকে অনেক বোঝানো হয়েছিল, কিন্তু সে কথা কানে না নিয়ে সময়ের অপচয় করেছে। আর এমন সময় সে লাফ দিতে গেছে যখন জল গরম হয়ে গেছে, পা শিথিল হয়ে এসছে এবং শেষ সময় ঘটে গেছে। তাহলে এইভাবে যদি সময় অপচয় আমরা করি, আমাদের কপালেও কিন্তু দুঃখ আছে। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরবো আমরা। ব্রেকের পর এখনই ফিরছি আজকের রাবেন্দ্রিক আলোচনায়। তারপর আবার দারুণ একটা গল্প শোনাবো এবং ফোনে কথা হবে। চলুন ফিরছি ব্রেকের পর। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি।
আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই, আপনারা যাদের সেটআপ বক্স সিটি কেবল তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। নমস্কার, ফিরে এলাম আবার অনুষ্ঠানে। যারা এতক্ষণ ছিলেন দর্শক বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করার জন্য। মাঝের মধ্যে আপনারা নদীর দিকে বেড়াতে গেলে পাহাড়ি নদীতে দেখবেন গোল গোল নুড়ি পাথর প্রচুর পাওয়া যায়। সেখানে প্রচুর এরকম গোল গোল নুড়ি পাথর আছে। তা সেই পাথরের মধ্যে হঠাৎ দেখা গেল একটি কালো একদম ব্ল্যাক স্টোন চকচক করছে। এইরকম কালো পাথর দেখে অনেকেই কিন্তু আমরা ভাবি আহা স্বয়ং শিব এসেছে ইত্যাদি। তো মানুষ তো জানেন যে একজনের ওপর আরেকজন হিংসা জেলাসি এগুলো নিয়েই কিন্তু বেঁচে আছে। মানে আপনার নিজের ক্ষতি হয়ে গেলে যতটা না কষ্ট হয়, পাশের বাড়ির লোক যদি একটা গাড়ি কিনে ফেলে বা একতলা বাড়ি আরো করে ফেলে, আপনার তার থেকে আরো বেশি কষ্ট হয়। হয়তো কেন হয়? জেলাসির জন্য হয়। মানে আমার নিজের ধরুন ক্ষতি হয়ে গেছে একটা বড়, তাতে যত না কষ্ট হচ্ছে, আমার পাশের বাড়ির লোক যদি একটা নতুন গাড়ি কিনে ফেলে তাকে দেখে আরো বেশি কষ্ট হয়। এ বাবারে, মানে একদম আগুনে জ্বলছি আমি, হয় না জেলাসি? তাই এটা মানব জাতির ধর্ম। মানুষের মধ্যে জেলাসি থাকবে না, ঈর্ষা থাকবে না, এরকম মানুষ নেই। কিন্তু যে যত বড়ই লেকচার দিক, ছোট্ট করে তার ঈর্ষা কিন্তু হবেই। এই যে মঠের মহারাজরা বড় বড় লেকচার দিচ্ছে, আমরা ভাবছি আহা হা হা মহাপুরুষ, কিন্তু সেই মহারাজরাই আবার আরেক তাদের থেকে একটু বড় মহারাজকে দেখে আবার জেলাসি করে। ইস, আমি আবার কবে যে ওই জায়গায় পৌঁছাতে পারবো। তার মানে আছে তো জেলাসি হয়। মানুষ মাত্রই এটা ধর্ম। তো এইরকমই ওই কালো পাথরটিকে দেখে একটা এবড়ো খেবড়ো ঘষা পাথর সে হঠাৎ বলে উঠল, চলুন দেখি, পিকচারে দেখলে বুঝবো যে নদীর পাড়ে এই কালো চকচকে পাথরটাকে দেখে ওই ঘষা পাথর দেখতে পাচ্ছেন ডান দিকে, উনি বলছে, ওফ তোকে তো দেখতে পুরো কোহিনূরের মতো, তুই এত চকচকে হলি কি করে? বলছে তুমিও চেষ্টা করো, তোমারও হবে। আমরা তো চেষ্টা করি না, আমরা শুধু হিংসা করি। কিন্তু এটাও তাকে বললো যে আজকে আমাকে এরকম চকচকে দেখছো পালিশ করা, এটা একদিনে হয়নি। বছরের পর বছর পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে ঘষতে ঘষতে এই নদীর জলের সঙ্গে ঘষে মেজে তবে আজকে আমি এই জায়গায় এমন চকচক করছি। আজকে এই জায়গায় পৌঁছাতে তোমাকে এখন অনেক মাজতে হবে, ঘষতে হবে। সুতরাং হিংসা করো না, চেষ্টা করো, তুমিও পারবে। তাই আপনাদেরও বলি, আপনার ছেলে ভালো রেজাল্ট করতে পারেনি, পাশের বাড়ি যতটা কষ্ট হয়েছে, পাশের বাড়ির ছেলেটি ফার্স্ট হয়েছে বলে আপনার কিন্তু আরো বেশি কষ্ট হচ্ছে। কেন? ঈর্ষাতে, হিংসাতে। এগুলো ত্যাগ করুন। চাইলেই পারবেন না আমি জানি, কিন্তু আস্তে আস্তে ত্যাগ করুন। এতে কি হবে? আপনার ছেলেটা মানুষ হবে, নাহলে সেও শিখছে যে পাশে বুবাই দাদা ফার্স্ট হয়েছে বলে তাকে কনগ্রাচুলেশন না জানিয়ে এদিকে বাবা মা হিংসা করছে, ইস টুকে পাশ করলো নাকি, হ্যাঁ ওর বাবার বেশি পয়সা নেই, পাশ করলো কিভাবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের ছেলেকে এত বড়গুলো মাস্টার রেখেছি, এত দামি গাড়ি করে স্কুলে যায়, আর পাশ করতে পারলো না। হিংসার জন্য আপনার ছেলে ফেল করে গেছে। মনটাকে উদার করুন, আপনার বাচ্চারও সুন্দর রেজাল্ট হবে। মন থেকে হিংসা ফেলে দিন, আপনার বাচ্চার ভালো রেজাল্ট হবে। বলছি শুনুন, আমার এই ছোট্ট টিপসটা রাখুন। আপনার বাচ্চা একদিন ওই কালো পাথরের মতো পালিশ হয়ে যাবে, তাকেও ঘষতে দিন, মাজতে দিন। এমনি করতেই ভালো রেজাল্ট হয়ে যায় না। হিংসা
খুব ক্ষতিকর, মারাত্মক একটা পয়জনাস হ্যাবিট। মন থেকে যদি এটা সরাতে না পারেন অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে পরিবারের। বাদ দিন মন থেকে, যার হচ্ছে তার হোক, তাকে আরো কনগ্র্যাচুলেট করুন, আপনিও চেষ্টা করুন, হিংসা না। সবারই যে হতে হবে এমন কোনো মানে নেই, আর সবার যে হবে না তাও তো নয়। আপনাকে কেউ বলে দিয়েছে আপনার ছেলে পাস করবে না বা আপনারও অনেক টাকা পয়সা হবে না, আপনিও একদিন বড় মানুষ হবেন না। আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করবেন না, অপরের দিকে গুলি করে তাকালে হবে? দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, তাই না? তো এমনিভাবেই আমরা শুধু ঈর্ষা করে কাটিয়ে দিয়েছি কতগুলো বছর, দেখুন, তাই না? ওই বাচ্চা ছেলে মাধ্যমিক অবধি দেওয়া অবধি একদম পাশের বাড়ি বুবাই দাদার সঙ্গে পুরো টক্কর কম্পিটিশন করে লাগিয়ে রেখেছেন। আরে বাবা, আপনার ছেলে আপনার ছেলের মতো, তার ছেলে তার ছেলের মতো, দুজনের ছেলে এক হবে, হতে যাবে কেন? আপনি যেরকম ভাবে পরিবেশ তৈরি করে রেখেছেন আপনার বাড়ির, আপনার বাচ্চা সেরকম মানুষ হবে। আপনার বাচ্চাকে কতক্ষণ পড়াচ্ছেন, তাকে রিভাইজ কতক্ষণ দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করছে তার রেজাল্ট কেমন হবে। আপনি বেড়াতে নিয়ে যাচ্ছেন, আপনি এদিকে দামি দামি খাবার খাওয়াতে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন, আপনি তাকে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেন, পড়বে কখন আপনার বাচ্চা? ভালোই সে দামি করে গাড়ি করে স্কুলে যায়, তা বলে কি ভালো স্টুডেন্ট হয়ে যাবে? না। বাবা মায়ের অগাধ পয়সা থাকলেই তা আপনার বাচ্চা কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে না। চিন্তা বদলান, আপনিও পারবেন, এটা রাইট কথা, ঠিক? চলুন, কেউ ফোনে আছে একজন, ধরি একটু। নমস্কার। হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, ফোন করেছেন কেন সেটা বলুন। ফোন করেছে মানে আমার হাত ঝিমঝিম করছে, আঙুলগুলো পুরো, আর হাতে করছি যে মানে ঝিমঝিম করছে, আর পা ঝিমঝিম, তোলার পর ঝিমঝিম করছে। অনেক ঝিমঝিমে ব্যাপার আছে, এই জন্য চেম্বারে আসতে হবে বাবা, প্রচুর ঝিমঝিমে ব্যাপার। একদিন চেম্বারে সময় করে চলে এসো, চেম্বারে সময় করে একদিন চেম্বারে এসো। এত রিমঝিমে ব্যাপার থাকলে কি করে হবে? আপনি এগুলো নিয়ে আছেনই বা কি করে? কষ্টও তো হচ্ছে। আচ্ছা, আমি বলছি না চেম্বারে আছে, কোথায় বাড়ি আমি জানি না, আপনার বাড়ির কাছেও তো ডাক্তারখানা আছে, কেন জাননি? স্যার পয়সা নাই কেন? স্বাস্থ্যকেন্দ্রগুলো নেই? কোনোদিন গেছেন? আপনার এলাকার স্বাস্থ্যকেন্দ্র দরজা কোন দিকে কোনোদিন দেখেছেন? জাননি। গিয়ে দেখুন, গিয়ে দেখুন, চিকিৎসা করান, ভালো হয়ে যাবে। ভালো থাকার ইচ্ছাটা দরকার। আপনি কেন এত দূরে আমার চেম্বারে আসতে যাবেন? আপনার বাড়ির কাছেও তো স্বাস্থ্যকেন্দ্র আছে, হসপিটাল আছে, আগে সেখানে ট্রাই করুন না। ঠিক, আমরা আছি তো। নেক্সট আমরা আরেকটা যাই, জেলাসী ঈর্ষা নিয়ে আরেকটা গল্প বলি। যেমন মহাকাশে চলে, আকাশে ওড়ে কি কি? আপনি বলবেন পাখি, ঠিক, সত্যি কথা। আর ঘুড়ি, আর এরোপ্লেনও কিন্তু আকাশে উড়ে যায়, যায় তো, যায় না? এরোপ্লেনও তো আকাশে ওড়ে। আরও ওড়ে কে? বলবেন হেলিকপ্টার, ঠিক, আর রকেট। এরা আকাশপথে উড়ন্ত যান, তাই তো? তাই এরোপ্লেনের দম বেশি নেই, তাই তার মনে খুব প্রশ্ন উঠেছে যে আমি তো এখান থেকে কলকাতা থেকে উড়ি, কখনো দিল্লি গিয়ে নামি, কখনো ম্যাড্রাস, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, আবার কখনো ইউএসএও যাচ্ছি, কিন্তু একবারে নয়, কলকাতায় ডাইরেক্ট নেই, ভায়া হয়ে। বিদেশে যেতে গেলে ভায়া, মানে একদমে পৌঁছাতে পারে না। কিন্তু তার মনে এটা প্রশ্ন নয়, তার মনে প্রশ্ন, আচ্ছা আমিও আকাশে উড়ি, রকেটও আকাশে উড়ে, সে এই মাটি থেকে একবারে চাঁদে পৌঁছায় কি করে ডাইরেক্ট? কি খায় সে? তার এত দম হয় কি করে? ঠিক না? চলুন দেখি একটু। এই হচ্ছে এরোপ্লেন ভাই, তার মনে এই প্রশ্নগুলো আসে বারবার যে আমিও আকাশে উড়ে যাচ্ছি, রকেটও উড়ে যায়, আমি গিয়ে এখান থেকে ওই মুম্বাই অবধি আমার দৌড়, তারপরে আবার বিদেশ যেতে গেলে আবার অন্য ফ্লাইট নিতে হয়, মানে ভায়া আমার দমে কুলোয় না। কিন্তু রকেট
একবারে পৃথিবী থেকে ছাড়ে একদম চাঁদে গিয়ে থামছে। মানেটা কি? কি খাস ভাই? কমপ্ল্যান, হরলিক্স না বুস্ট, কি খাচ্ছিস? এরোপ্লেনের মাথায় তো প্রশ্ন এসেছে। বলছে একদিন যদি দেখা হয় রে ভাই এই রকেট ভাইয়ের সাথে, সেদিন তো দাঁড় করিয়ে রাস্তায় প্রশ্নটা জিজ্ঞেস করবই। তো এইবার মনের ইচ্ছা থাকলে তো কোনো না কোনো দিন পূরণ হয়ে যায় সবারই। তো একদিন এই এরোপ্লেন উড়ে গেছে, রকেট, সেই সময় একদিন রকেট যাচ্ছিল। তো হঠাৎ এইবার এরোপ্লেন ভাই বলছে, ও রকেট ভাই একটু দাঁড়াবে? বলছে এই আমার এত সময় নেই, কি বলার আছে তাড়াতাড়ি বল। বলছে আমি আকাশে উড়ি, তুমিও আকাশে ওড়ো, আমি গিয়ে এখান থেকে ওই ব্যাঙ্গালোর অবধি আমার দৌড়, তুমি একেবারে মহাকাশে গিয়ে চাঁদে পৌঁছে যাও কিভাবে? বলছে আবার হিংসে করছিস? হ্যাঁ, আমার দেখে জ্বলছিস? আসল কারণটা হলো আমার পেছনে দেখ কি আছে। তা এরোপ্লেন তাকিয়ে দেখলো, দেখুন এরোপ্লেন তাকিয়ে দেখে বলছে কি আছে? আবার আগুন আছে? বলছে হ্যাঁ, যেটা তোর পেছনে নেই। আমার পেছনেই আগুনটা আছে বলে আমি থামতে পারি না। এই আগুন যা লাগিয়ে ছেড়ে দিয়েছে, যতক্ষণ জ্বলবে আমাকে দৌড়াতে হবে। আমি যেতে বাধ্য, কারণ আমার টার্গেট, আমার অ্যাম্বিশনের জায়গায়, আমার চাঁদে পৌঁছাতে বলেছে, তো আমি চাঁদে গিয়েই থামবো। আর তোর পেছনে কোনো আগুন নেই, তুই বাবা বড় লোক বাবার ছেলে, খাস দাস, লোকালে ঘুরে বেড়াস, এই জন্যই তুই দৌড়াতে পারিস না। তো বন্ধুগণ, আপনি আজকে জিততে পারেননি বা জায়গায় পৌঁছাতে পারেননি একটাই কারণে, আগুনটা জ্বলা দরকার আছে পিছনে। যেদিন আপনার আগুনটা জ্বলবে সেদিন দেখবেন আপনিও দৌড়াচ্ছেন, ঠিক দৌড়াচ্ছেন যেখানে দৌড়াতে হবে। আসলে এত আরামের শরীর হয়ে করে ফেলেছি আমরা যে আর ইচ্ছে হয় না। আপনাকে কেউ কাজ বললে আপনি আবার সেই কাজটা আরেকজনকে দেন। ঠিক পেছনে আগুনটার প্রয়োজন আছে। তাই নিজেকে একটু নারকেলের মতো বানান। এবার ভাববেন এটা আবার কি কথা হলো? হ্যাঁ, বাস্তব কথা। নিজেকে নারকেলের মতো বানান, আই মিন লাইক দিস কোকোনাট। আবার ভাবছেন আপনারা যে হঠাৎ আমাদের ডাক্তারবাবু নারকেলের মতো হতে বললো কেন? এত দামি দামি ফল আছে, তাই না? চলুন কত ফল আছে দেখি আমরা। এই তো একদম ঝোড়া ভর্তি করে নিয়ে এসছি, সব রকম আছে এখানে। এত ফল থাকতে ডাক্তারবাবু আমাদের নারকেলের মতো হতে বললো কেন? কিসের জন্য? সত্যিই তো। কেন বললাম? কারণ এই জন্যই বললাম, এখানে যে ফলগুলো দেখছেন এগুলোকে না খুব সহজে স্বাদ নিতে পারা যায়। একটা বাচ্চা শিশুর হাতে দিয়ে দিলেও সেও কামড়ে টেস্ট নিতে পারে, পারে তো। কিন্তু একটা নারকেল, সেটাকে স্বাদ নিতে গেলে এত সহজে কিন্তু স্বাদ নেওয়া যায় না। তার খোসা ছাড়াতে হবে, তাকে কেটে পরিষ্কার করতে হবে, নারকেলের মালা ফাটাতে হবে, এই নারকেলের শ্বাস ভেদ করতে হবে, তবে তার স্বাদ পাওয়া যায়। নিজেকে সস্তা করে ফেলবেন না, তাই নারকেলের মতো বানান। নিজেকে নুনের মতো বানান, না দিয়েও ছাড়তে পারবে না, আবার আপনাকে বেশিও দিতে পারবে না, মানে আপনাকে বেশি করে ব্যবহারও করতে পারবে না, আবার আপনাকে ছাড়াও চলবে না। ঠিক নুনের মতো ক্যারেক্টার করুন আপনার। লিখে রাখুন কথাটা কোথাও, যে আপনার মনুষ্যত্ব আর আপনাকে নিজেকে আজকে থেকে নুনের মতো বানান। মানুষ আপনাকে ছাড়া চলতেও পারবে না, রোজ একটু করে চাই। আর আবার আপনাকে ডেকে বেশি করে আপনাকে মিসইউজ করে নিতেও পারবে না, মানে বেশি দিলেই তরকারি খারাপ, খেতে পারবে না। অতি খাসির মাংস হলেও বেশি করে নুন দিয়ে নিন, হয়ে গেল তরকারি, ফেলে দিতে হবে গিয়ে, তাই তো। তাই আজকের থেকে নিজেকে নুনের মতো করার চেষ্টা করুন, নারকেলের থেকেও আরো মারাত্মক। নিজেকে এত সহজ করে ফেলবেন না, এত সস্তা নন আপনি। কেন ভাবছেন এত আপনি সস্তা? কিসের জন্য? এই সস্তা করে ফেলেছেন বলেই আপনাকে মানুষ এত দাম দেয় না। যে যখনটাকে তখনই চলে যান, সব ব্যাপারেই আপনি হ্যাঁ দাদা যাচ্ছি, হ্যাঁ দিদি করে দিচ্ছি, হ্যাঁ মাসিমা করে দিচ্ছি। কেন? এই সস্তা করে ফেলার জন্য আজকে
আপনার কোনো ভ্যালু বুঝতে পারেন না। একটা মানুষকে যদি বলা যায় যে আপনার দাম কত, বলতে পারবে? কেন পারবে না? কারণ সে নিজে জানে না। আপনাকে যদি জিজ্ঞেস করি খাসির মাংস তো 800 টাকা কিলোয় বিক্রি হচ্ছে, মুরগি 160 টাকায়, আপনার দাম কি, আমার দাম কি, কত? বলা যাবে না। কেন বলা যাবে না? কোনোদিন কি ভেবে দেখেছেন যে আমাদের মূল্য কেন হয় না? কিসের জন্য? কজ কি? আমরা নিজেরাই তার মূল্য দিতে শিখিনি, তাই না? এই মূল্যটা জানার খুব দরকার হয়। একটা পাথরের রাস্তায় এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিল, তো হঠাৎ সেই পাথরের রাস্তা থেকে এক পাথর বলে এলো, ও দাদা, আমাদের কি কোনো দাম নেই? আপনি রোজ আমাদের পা দিয়ে মারিয়ে চলে যান এইভাবে। তো সেই ভদ্রলোক বললো, আরে বাস, পাথর আবার কথা বলে? হ্যাঁ, আমি বলতে পারি। আপনি রোজ এখান দিয়ে যান, দেখেছি আমাদের মারিয়ে মারিয়ে চলে যান, মানেটা কি? আমাদের কি কোনো দাম নেই? সে ভদ্রলোক হাসলো, তোমার দাম কত? সেটাই তো জানি না বলে আজকে এই রাস্তায় পড়ে আছি। আমি তোমাদের মূল্য ঠিক করে দেবো। বলে, দিন না দাদা, আমাদের কেউ দাম দেয় না, যে আসে সেই মারিয়ে চলে যায় পা দিয়ে। আমরা পাথর বলে কি কোনোদিন দাম পাবো না? বলছে, হ্যাঁ নিশ্চয়ই পাবে, তবে তুমি যেমন ক্যারেক্টার, তোমার যেমন ইচ্ছা, তুমি সেরকম দাম পাবে। বলছে, সেটা আবার কি? করে দিচ্ছি। বলে সেখান থেকে অনেকগুলো পাথর একসাথে নিয়েছে, নিয়ে এক চালের দোকানের কাছে গেছে। চালের দোকানের কাছে গিয়ে বলল, ভাই, এই পাথরগুলিকে রেখে দাও, আমাকে পয়সা দিতে হবে না। তো এই পাথরগুলির ইচ্ছা ছিল, চালের দোকানদারকে বলছে সে ভদ্রলোক, যে আমাদের মূল্য চাই। তো পাথরগুলো বুঝতে পারছিল না ওদের কত দাম। তো আপনি একটা এদের দাম ঠিক করে দেবেন? বলে, হ্যাঁ ঠিক আছে। তবে চালের ব্যবসা, সে আর কি করবে, পাথরগুলোকে ধরে গুঁড়ো করেছে, করে 40 টাকা দামি মিনিকেট, 30 টাকা দামি মাসকাঠি, আবার 100 টাকা বাসমতির সাথেও মিশিয়েছে। মিশিয়ে পরের দিন বস্তা করে সাজিয়ে বসে আছে, বিক্রি হচ্ছে। আবার সেই পথে হেঁটে যাওয়া ভদ্রলোক এসছে, এসে এই পাথরগুলো তখন বস্তায় আছে। বলছে, কি তোমাদের মূল্য কত? বলছে, এই তো আমার মূল্য 30 টাকা। বললো, তোমার? বললো, এই তো 40 টাকা। আর যে বাসমতির সঙ্গে আছে সে 100 টাকা। তার মানে আপনি যেমন মানুষ, আপনার বন্ধু বান্ধব যেমন হবে, আপনার দাম তেমন হবে। আপনি যে সঙ্গে মিশবেন, আপনার ভ্যালু সেরম হবে। নিজের মূল্য আলাদা করে করা যায় না। আপনার সঙ্গের জোটবদ্ধ হয়ে আপনি যে পরিবারে আছেন সেই রকম দাম হবে। আপনি ফুটপাতে থাকলে আপনার ফুটপাতিয়া দাম হবে, বড় পরিবারে থাকলে বড় দাম হবে। ভালো সৎসঙ্গে মিশবেন, ভালো দাম পাবেন, অসৎ সঙ্গে মিশলে দাম পড়ে যাবে। তাহলে আপনার মেলামেশা করাটা কিন্তু ঠিক থাকতে হবে, তবেই আপনার মূল্যটা দামি হবে। আমি জানি না আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো। আবার বলে দিই, ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভিতে এই অনুষ্ঠান থাকছে। যাদের যাদের ওষুধের নাম বলেছি ওতে দেওয়া থাকছে। কমেন্ট করবেন, ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন। ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে মায়া টিভি চ্যানেল টাইপ করুন, এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। সেখানে গিয়ে কমেন্টস করুন, ভালো লাগলো না খারাপ লাগলো। আর আগামীকাল দমদম হনুমান মন্দিরের সামনে দিয়ে গিয়ে একদম খালপাড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন মঙ্গলদ্বীপ বিয়েবাড়ি। ঠিক আছে? সময় বোধহয় একদম নেই, বিদায় নিতে হচ্ছে। ভীষণ ভালো করে রবীন্দ্র জয়ন্তী করুন। আজকের জন্য